আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। বহুদিন পরে তোমাদের সাথে ক্লাসে। কিয়া হালচাল, পড়ালেখা কেমন চলতেছে তোমাদের? এফআরবি তো শেষের দিকে, রিভিশনের কোর্স তো শেষের দিকে, তোমাদের পড়ালেখা কি আদৌ শেষ হয়েছে? অবুঝ মন তো বলে বেড়াবে এফআরবিও শেষ হয়ে গেল, কিন্তু আমার পড়া তো শেষ হইল না, তাই না? মনের ভিতর কি এই কথাটি বাস্তছে কিনা যে এফআরবি শেষ হয়ে গেল, ফাইনাল রিভিশন কোর্স শেষ হয়ে গেল, কিন্তু আমার রিভিশন শেষ হইল না। কষ্ট। আচ্ছা, ভয়েস ক্লিয়ার না? ভয়েস কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? একটু দেখো তো। খুব বাজে সাউন্ড, ঠিক নাই? না ভাই, ক্লিয়ার না। একটু দেখো তো, সাউন্ডটা রিপিট হচ্ছে ব্রো। ফেসবুকে দেখো তো। ক্লিয়ার? ওকে। এ ভাই সাউন্ড ওয়েব অ্যাপের প্রবলেম। ওয়েব অ্যাপ থেকে বের হয়ে আবার ঢুকো তো। ফেসবুকে ক্লিয়ার, ওয়েব অ্যাপে সমস্যা করতেছে। এটা মানে নেটওয়ার্ক ইস্যু। একটা মিনিট, ওয়েব অ্যাপটা ঠিক করো, তারপরে আমি ঢুকতেছি। সমস্যা নেই, ওয়েব অ্যাপে আমি আবার ঢুকতেছি, সমস্যা নেই। টিকি 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 টিকি। এই ওয়েব অ্যাপওয়ালারা, তোমরা একটু বলো তো এখন ঠিকঠাক আছে কিনা। এখন ঠিক না হইলে আর কিছু করার নাই। এখনো প্রবলেম? কি হয়েছে? ওয়েব অ্যাপে কি হইল? আচ্ছা, যারা ওয়েব অ্যাপে আসো একটু কষ্ট করে তাহলে ফেসবুকে এসে পড়ো এখন, নাইলে ক্লাসটা নষ্ট হয়ে যাবে। ফেসবুকে ঠিক আছে, বাট ওয়েব অ্যাপে সমস্যা। ঠিক আছে, ওকে আসো। ওয়েব অ্যাপে সমস্যা হইলে ফেসবুকে আইসো একটু। ঠিক আছে, ওয়েব অ্যাপে তো আমি ঢুকলাম, ফেসবুকে সব ক্লিয়ার বলতেছে ওরা, বাট ওয়েব অ্যাপে কী হইলো বুঝতেছি না। আচ্ছা, এফবি নাই ভাই, কষ্ট। ওয়েব অ্যাপে তো বের হয়ে ঢুকলাম। আচ্ছা, ভিডিওটাই আসতেছে না। হ্যাঁ, এই আরেকবার একটু দেখো তো। ওয়েব অ্যাপে লাস্ট ট্রাই করি, 1 মিনিট। হ্যাঁ, ফেসবুকওয়ালারা বিরক্ত হয়ে না, ওয়েব অ্যাপে লাস্ট একটা ট্রাই করি। এখন দেখো তো, ওয়েব অ্যাপে দেখা যায় কি না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। ওকে ওকে ওকে, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা শোনো, আজকে আমাদের কেমিস্ট্রির লাস্ট ক্লাস। চ্যাপ্টারটা কি ভাই? চ্যাপ্টারটা হচ্ছে কর্মমুখী রসায়ন। একদম ছোট্ট একটা চ্যাপ্টার, কারণ এই ছোট্ট চ্যাপ্টারের ভিতরে আবার কুটি কুটি করছে এরা, অর্থাৎ শর্ট সিলেবাস লাগাইছে। সো শর্ট সিলেবাসের বাইরে অ্যাডমিশনেও প্রশ্ন হবে না, আর হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে তোমার হচ্ছে ইনশাল্লাহ একাডেমিকেও প্রশ্ন হবে না। সো শর্ট সিলেবাসটা আমার কী করতে হবে? খুবই ভালোভাবে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। অ্যান্ড শর্ট সিলেবাসে ভাই এমসিকিউ কই থেকে আসবে? শর্ট সিলেবাসে ভাই সিকিউ কই থেকে আসবে? প্রশ্ন জাগবে, তাই না? এই পাশটা একটু জুম ইন করো। ওকে, সো দেখো শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে, সিকিউ আসার মতো টপিক একটাই, তোমরা জানো, ভিনেগার। ঠিক আছে, সিকিউ আসার মতো টপিক একটাই, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি। এটা কি মনে করো। আর আরেকটা হচ্ছে আমাদের মনে করো সুন্দরভাবে এই ভিনেগারের ব্যবহার, এইখান থেকেই সিকিউ আসবে। তুমি যদি হচ্ছে বিগত 3 বছর 4 বছর যত প্রশ্ন ঘাটো, দেখবা সিকিউ একটা জায়গা থেকেই আসে, আর এমসিকিউ আসার বহু জায়গা আছে। ওকে,
এমসিকিউ বহুত জায়গা থেকে আসতে পারে। সো আমরা এমসিকিউ সিকিউ দুইটাকেই সমানভাবে প্রায়োরিটি দিয়ে আজকের ক্লাসে আগায় যাব। এখন তোমরা বলো রেডি কিনা, তোমরা বলো রেডি কিনা। ওকে ব্রো, পেনটা দাও। ওকে মাশাল্লাহ। সো তোমাদের কাছে আমাদের সবার প্রিয় স্যার হাজারি স্যারের বই আছে কিনা একটু বইলো তো আমারে। হাজারি স্যারের বই আছে? সো আমরা দুইটা মিক্স করে পড়বো, হাজারি স্যারের বইও পড়বো, আমার স্লাইডও পড়াবো, কবির স্যার থেকেও কিছু ইনফরমেশন দিব, সব মিলিয়ে পড়াবো। সো বইটা একটু নিয়ে বসো, আজকের দিনটা একটু কাজে লাগবে বইটা। ওকে, আর ক্লাস ডিউরেশন কত হবে ভাই? ক্লাস ডিউরেশন আমি বলে দেই শুরুতেই, 1 ঘন্টা 30 মিনিট থেকে সর্বোচ্চ 2 ঘন্টা। সো আমি মনে করি 1 ঘন্টাতেই কাভার আপ হয়ে যাবে, মানে 1.5 ঘন্টাতেই কাভার আপ হয়ে যাবে। সো তোমরা খুশি? সো 1.5 ঘন্টা পুরোপুরি মনোযোগ দিতে পারবো তো আমরা ইনশাল্লাহ। 1.5 ঘন্টা পুরোপুরি মনোযোগ দিতে হবে। ওকে ঠিক আছে। সো এখন আসো, এখন আসো, খেয়াল করো। আমরা শুরুতেই দেখবা হাজারি স্যারের বইয়ে এই জিনিসগুলো আছে, এগুলো এমসিকিউর জন্য। এই স্লাইডটা আমি একটু বলে দিই। আমাদের খাদ্য নিরাপত্তার যে নীতি আছে, এই নীতিটা 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। খাদ্য নিরাপত্তার নীতিটা কয়টা ভিত্তির উপরে? দেখো স্লাইডে কিছু জিনিস পড়াবো, স্লাইড ক্লাস শেষে দিয়ে দিব, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, আর কোনো স্যারের বই নিয়ে মারামারি করারও দরকার নাই। এখন একটু খেয়াল করো, খাদ্য নিরাপত্তার নীতি কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 3টা ভিত্তির উপরে। একটা কি? খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, কত সহজে খাদ্য পাচ্ছ, বা খাদ্য গ্রহণের সামর্থ্য, এটা হাজারি স্যারের বই লেখা আছে। আরেকটা হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। এই 3টা ভিত্তি জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য মাথায় রাখবা। আর প্রদত্ত খাদ্য নিরাপত্তা নীতি কয়টা? 5টা। এটা একটু রিডিং দিয়ে রাখো, এটা কবির স্যারের বই আছে। সো এটা এত ইম্পর্টেন্টও না, ইম্পর্টেন্ট কোনটা? এইটা। সো এটা আমি একটা স্টার্ট দিলাম। সো এইটুক ডান। দেখো এখানে বোঝানোর কিছু নাই, সো এই কারণে বোঝানোর টপিকে আমি চলে যাচ্ছি। খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, আর খাদ্যের সঠিক ব্যবহার। এইটুক ক্লিয়ার? ক্লিয়ার হইলে সি বলো, সি বলো। ক্লিয়ার হইলে সি বলো। এইটুক ক্লিয়ার, একদম পানিবাদ জিনিস। সো এইখানে সময় ওয়াস্ট করার কিছু নাই। এখন দেখবা এই যে আমাদের বইয়ে কোন জায়গাটায় কোন জিনিসটা আমি গুছাইয়া দিচ্ছি, খেয়াল করো। পেজ নাম্বার তোমরা আসবে হচ্ছে ওকে ওকে সো একটু খেয়াল করো, এই যে কোন জিনিসটা পড়াইলাম হাজারি স্যারের বইয়ে আছি আমরা, পেজ নাম্বার 559 বা কারো 60 বা কারো 58। খেয়াল করো, খাদ্য নিরাপত্তা 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, আরেকটা হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। এখন যে জিনিসটা পড়বো এটা আর কি বইয়ে আছে, সবই সুন্দরভাবে এটা একটু গুছাইয়ে পড়বো। বইয়ে থাকলে আমাদের মাথায় ঢুকতে চায় না। মানে খাদ্য উৎপাদন বৃদ্ধিটা আমরা কিভাবে করতে পারি। সো বিভিন্ন সারের ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রভৃতি উপাদান সমৃদ্ধ যৌগ বা রাসায়নিক সার ব্যবহার করে। এখন কোন সারের কি কি কাজ এটা আমরা দেখবো। এখন দেখো নাইট্রোজেনযুক্ত সার, নাইট্রোজেন চিনি তো আমরা, এই যে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, এটার 3টা সার আছে। একটা হচ্ছে দেখো অ্যামোনিয়াম নাইট্রেট, আমি আরেকবার লিখে দিচ্ছি অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলাতে প্রশ্ন আসে নাইট্রোজেনযুক্ত সার কোনটি। আরেকটা হচ্ছে ইউরিয়া, আমরা জৈব যৌগ পড়ছি, তোমাদের হিমেল ভাই সুন্দরভাবে পড়াইছে, প্রথম ক্লাসেই পড়াইছিল ইউরিয়ার সংকেতটা, মনে আছে। আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এগুলা কি? এগুলা হচ্ছে নাইট্রোজেনযুক্ত সার, বুঝতে পারছো? এখন নাইট্রোজেনযুক্ত সার এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নাইট্রোজেনযুক্ত সারগুলা উদ্ভিদের কি কাজে ব্যবহার করা হয়? উদ্ভিদকে বৃদ্ধি হতে, মানে উদ্ভিদ যে বড় হবে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। সো প্রথম জিনিসটা মাথায় ঢুকছে। নাইট্রোজেনযুক্ত সারের কাজ কি? পরীক্ষায় আসবে এইটা, যেটা 3 স্টার দিছি, হ্যাঁ এমসিকিউ, এটা আসবে পরীক্ষায়। নাইট্রোজেনযুক্ত সারের কাজ কি? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। ক্লিয়ার? 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 তারপর দেখো ফসফরাসযুক্ত সার, ফসফরাসযুক্ত সারের কাজ কি? দেখো ফসফরাসযুক্ত সারের কাজ হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়ক। এটাও এইচএসসিতে একবার আসছে, বাট এইটা হাজারি স্যারের বইয়ে তোমরা পাবা না। এটা কোন স্যারের বইয়ে ছিল? এটা কবির স্যারের বইয়ে ছিল। এটা কার বইয়ে ছিল? কবির স্যারের বইয়ে এই ইনফোটা ছিল।
উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়ক। তাহলে দেখো দুইটা জিনিস প্যাচ লেগে যেতে পারে, কিন্তু একটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে, আরেকটা কি উদ্ভিদের মূলের বৃদ্ধিতে। ঠিক আছে, একটা কি উদ্ভিদের বৃদ্ধিতে, আরেকটা কি উদ্ভিদের মূলের বৃদ্ধিতে। তো দুইটা কি প্যাচ লাগবে? প্যাচ লাগবে কিনা একটু কমেন্ট করে জানাও তো, দুইটা কি প্যাচ লাগবে? ইয়েস অর নট? প্যাচ লাগবে কিনা? ওকে, প্যাচ লাগার কোনো কথা নাই। ওকে, ঠিক আছে। তারপরে আসেন পটাশিয়ামযুক্ত সার, এদের কাজ কি? ঠিক আছে, পটাশিয়ামযুক্ত সারের কাজ উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। তো তিনটা সারের তিনটা কাজ, এই তিনটা কাজ আমাদের লাগবে, তিনটা সারের তিনটা কাজ এটা লাগবে। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো দেখো এটা একটু পড়ে ফেলো, ফসফরাসযুক্ত সার কোনটা? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। এটার পূর্ণরূপ কি? ট্রিপল সুপার ফসফেট। ওকে, এটা হচ্ছে টিএসপির পূর্ণরূপ। তারপর এটাকে কি বলা হয়? ডাই অ্যামোনিয়াম ফসফেটকে ডিএপি সার বলে, দেখবা বইয়ে লেখা আছে ডিএপি সার। আর ক্যালসিয়াম সুপার ফসফেট। ওকে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, বাট ইম্পর্টেন্ট কোনটা আমি বারবার বলতেছি, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। পটাশিয়াম উদ্ভিদের বৃদ্ধিতে, ফসফরাস উদ্ভিদের মূলের বৃদ্ধিতে, আর তোমার হচ্ছে আমাদের সর্বশেষে আছে নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে, ফসফরাস হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধিতে, আর হচ্ছে পটাশিয়াম উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। ওকে, ডান। তারপর আসো আমাদের এই যে আরেকটা ছক আছে, আমাদের হচ্ছে খাদ্য উপাদানের ভিতরে প্রধান একটা খাদ্য উপাদান। দেখো কি কি প্রধান খাদ্য উপাদান, সেটা হচ্ছে শ্বেতসার, ঠিক আছে, বা শর্করা জাতীয় কার্বোহাইড্রেট যেগুলোকে বলি আমরা, আমিষ বা প্রোটিন আছে, মানে প্রধান যে খাদ্য উপাদানগুলা, তেল বা চর্বি বা স্নেহ আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, আর পানি আছে। এই যে খাদ্য উপাদানগুলো এদের কাজ। আচ্ছা ভাই, এটা তো হাজারি স্যারের বইয়ে নাই, এটা হচ্ছে কবির স্যারের বইয়ে আছে। হ্যাঁ, এই বক্সটা কোথায় আছে? কবির স্যারের বইয়ে। এইখান থেকে কিছু এমসিকিউ আসে, বোর্ডে আসে, তাই হচ্ছে আমি এই বক্সটা রেখেছি। ওকে, আচ্ছা ভাই, সাউন্ড প্রবলেম। আচ্ছা, ওয়েবে আমি কয়েকবার চেষ্টা করছি, ফেসবুকে ঠিক আছে, বাট ওয়েবে সাউন্ডটা প্রবলেম করতেছে। ওকে, সো একটু ব্রো আরেকবার বের হয়ে ঢুকো তো। হ্যালো হ্যালো হ্যালো, এখন দেখো তো ঠিক আছে কিনা? হ্যালো 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 হ্যালো, অল ক্লিয়ার? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? ঠিক নেই? আচ্ছা, ওইটা খুলে ওইটা অফ করে আবার ওপেন করো তো, যে রিসিভারটা। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ঠিক আছে ঠিক আছে এখন? ওকে ওকে, নাইস। ওকে, ডান। ওকে, নাইস নাইস। আচ্ছা দেখো, এটা হাজারি স্যারের বইয়ে নাই, এটা কবির স্যারের বইয়ে আছে। জাস্ট হচ্ছে একবার রিডিং পড়ে নিবা, এইখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। যেমন কার্বোহাইড্রেটের কাজ কি? দেখো, শক্তি সরবরাহ করা। দেখো আমি একটু গুছিয়ে দিচ্ছি। কার্বোহাইড্রেট আর চর্বি বা ফ্যাট, এগুলোকে আমরা কি বলি? ফ্যাট বলি। ঠিক আছে, ভাইয়ের শরীরে যা দেখো সব কি ফ্যাট। এগুলো কি করে? শরীরে শক্তি সরবরাহ করে। বুঝা গেছে? সো এই যে কার্বোহাইড্রেট আর হচ্ছে ফ্যাট যেগুলো আছে, এগুলো কি করে? দেহের শক্তি সাধন করে। আর প্রোটিন কি কাজ করে? প্রোটিন দেহের বৃদ্ধি সাধন করে। সো দেখো, প্যাচ লাগে পরীক্ষার হলে এই দুইটা নিয়েই, কোনটা শক্তি সাধন করে, একবার পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা শক্তি সাধন করে, ঠিক আছে, আর কোনটা দেহের বৃদ্ধি সাধন করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ডান ডান ডান। আচ্ছা, বাচ্চাকালের পড়া। ইয়েস, ভিটামিন কি করে? পুষ্টি ও দেহ সংরক্ষণ করে। খনিজ লবণ দেহের গঠনে কাজ করে। আঁশ জাতীয় পদার্থ কোষ্ঠকাঠিন্য, আর পানি দেহের গঠন করে। সো দেখো, এই ভিটামিনটা শুধু পড়ে রাখবা, পুষ্টি ও দেহ সংরক্ষণ করে।
আচ্ছা, অনেকে বলতেছো নোট করা লাগবে কিনা, এই স্লাইডটা তো আমি ক্লাস শেষে দিবই, এখন জাস্ট দেখে রাখো। সো এই 4টা পয়েন্ট মনে রাখতে পারবা কিনা, মনে রাখতে পারলে ইয়েস বলো। এই 4টা পয়েন্ট মনে রাখতে পারলে ইয়েস বলো, বেশি কিছু না। এই 4টা পয়েন্ট মনে রাখতে পারলে ইয়েস বলো। মানে তোমাকে বলবে শ্বেতসার ও শর্করার কাজ কি, দেহের শক্তি জাগানো। চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য বা ফ্যাটের কাজ কি, শক্তি সরবরাহ করা। দেহের বৃদ্ধি সাধন করে প্রোটিন। আর ভিটামিন কি কাজ করে, পুষ্টি এবং দেহ সংরক্ষণ করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে নাইস। এখন আসো, আমাদের এইটুকু লাগবে না, এইটাও লাগবে না, ওকে। আমাদের এখন বিভিন্ন, একটু খেয়াল করো, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ঠিক আছে। এই ভিটামিনের কোনটা চর্বিতে দ্রবণীয় আর কোনটা পানিতে দ্রবণীয়, এটা পরীক্ষায় বেশি আসে। একটু খেয়াল করো, কোনটা চর্বিতে দ্রবণীয় আর কোনটা পানিতে দ্রবণীয়, এটা বেশি আসে। এখন দেখো ভিটামিন এ ডি ই কে, এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আগে মনে রাখবা চর্বিতে দ্রবণীয়। আর পানিতে কি, ভিটামিন বি আর সি। সো আমি এইভাবে মনে রাখতাম, দেখো একটু মনোযোগ দাও সবাই, ফোকাস করো। আমি মনে রাখতাম হচ্ছে ক্যাডা বিসি, ঠিক আছে। মানে বিসিতে আমরা কি পড়ি, বিসির ফুল মিনিং কি, বোকা ছেলে, ঠিক আছে। সো বোকা ছেলে, তো এটা আমি জিজ্ঞেস করতেছি ক্যাডা বোকা ছেলে, মানে আমাদের আঞ্চলিক ভাষায়, ওকে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জিজ্ঞেস করতেছি ক্যাডা বিসি, ওকে। তো ক্যাডা হচ্ছে চর্বিতে দ্রবণীয় আর বিসিটা হচ্ছে পানিতে দ্রবণীয়। সো ক্যাডার ভিতরে কি আছে, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন এ, ওকে ক্লিয়ার। এই দেখো ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ, ক্যাডা মনে রাখবা। আর হচ্ছে বিসি, ভিটামিন বি এর ভিতরে কি কি থাকবে, ভিটামিন বি ওয়ান, তারপরে বি টু, বি টু এর পরে বি সিক্স থাকবে। আর এই 1 2 মিলিয়ে কি হয় দেখো তো, 12 বা 6-এর ডাবল 12। এই 4 ধরনের ভিটামিন থাকবে, 1 2 6 12, মনে থাকবে তো, ওকে 1 2 6 12, ক্লিয়ার। ভাই ভার্সিটি ব্যাচ নিয়ে কিছু বলেন। ভার্সিটি ব্যাচ লঞ্চ হবে জুন মাসের ফার্স্ট উইকে। আর কেউ কেউ জিজ্ঞেস করতেছে ভাই অফলাইন এক্সাম ব্যাচ নিয়ে কিছু বলেন। অফলাইন এক্সাম ব্যাচ তোমাদের জন্য প্রিপেয়ার হয়ে গেছে, আমাদের এই বছর 13টা এক্সাম ব্যাচ ইনশাল্লাহ হচ্ছে। ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশন টেস্ট থেকে পরীক্ষা দিতে পারবে। আর এইবার অফলাইন এক্সাম ব্যাচে কী পাবে তোমরা, তোমরা হচ্ছে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এক্সাম ব্যাচ থাকবে, ভার্সিটি থাকবে, ওকে, মেডিকেল থাকবে। সো ভার্সিটিতে যদি ভর্তি হও তাহলে ভার্সিটির জন্য যে 4টা সাবজেক্ট আছে, কয়টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্ট। 4টা সাবজেক্টের জন্য তুমি 8টা বই পাবে আমাদের কাছে। ইঞ্জিনিয়ারিংয়ে কয়টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট, 3টা সাবজেক্টের জন্য 6টা বই পাবে তুমি আমাদের জন্য। মেডিকেলেরটা রাজীব ভাইয়া বলবে কি কি পাচ্ছ, সারপ্রাইজ, ঠিক আছে, সিক্রেট ফাইলস তো পাবে, আরও অনেক কিছু পাবে মেডিকেলে। সো এই বইগুলো পাবে, তারপরে হচ্ছে ফুল ফ্লেজেড এক্সাম ব্যাচ পাবে, ঠিক আছে, মানে হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম হবে অ্যান্ড হচ্ছে আমাদের রুটিনের সাথে মেলানো থাকবে। সো সব কিছু নিয়ে বিস্তারিত একটা লঞ্চিং লাইভ হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ওকে। সিলেটে কোনখানে হবে, সিলেটে আমাদের নেওয়া হয়ে গেছে, সিলেটের দায়িত্বটা সঞ্জয় দাদার কাছে। সঞ্জয় দাদা আমাদের লোকেশনটা দিবে, মানে সিলেটের লোকেশনটা এক্সাক্ট মাথায় নাই, এটা রেনোভেশনের কাজ চলতেছে, ওকে। এখন আসো, এখন আসো, এখন আসো, দেখো এই যে ভিটামিন, ভিটামিন এ ডি ই কে, আবার বি1 বি2 বি6 বি12, বি12 নিয়ে তোমাদের একটা কনফিউশন হচ্ছে, বি12কে কেন ফলিক অ্যাসিড লিখছি। আসলে অ্যাকচুয়ালি বি9টা হচ্ছে ফলিক অ্যাসিড আর বি12টা হচ্ছে কোবালমিন, ওকে। তো বি12টাকেও ফলিক অ্যাসিড বলা হয়, অনেক সময় পরীক্ষায় দেখবা বি12টা, ঠিক আছে, বি12টা। হ্যাঁ বগুড়া তো হয়েছেই, বগুড়ার দায়িত্বে ইয়া আছে আমাদের অপূর্ব দাদা আছে, সুন্দর ভাই রেনোভেশনের কাজ চলতেছে, ওকে। আচ্ছা পটেনশিয়াল বুয়েটিয়ানটা হচ্ছে তো প্রথমে অনলাইনে হবে, এর পরবর্তীতে অফলাইনেও একটা হবে, বাট অফলাইনের ডেটটা কিন্তু আমরা এখনও দেই নাই, দিব অনলাইনেরটার পরে, ওকে। আসো আসো, হ্যাঁ রংপুর তো হয়েছে, রংপুর ব্রাঞ্চ রেডি, তোমরা দেখে আইসো, হ্যাঁ ব্যাংকের মোড় না কি বলে, ব্যাংকের মোড়ে, হ্যাঁ ঠিক আছে, রংপুরে হয়ে গেছে। তো আসো আমরা পড়ালেখায় মনোযোগ দিই, হ্যাঁ পড়ালেখায় আচ্ছা আমাদের ব্রাঞ্চ অনেকগুলো আছে, তোমরা অ্যাচিভে গেলেই দেখতে পারবে। দেখো এত প্যারা নেওয়ার কিছু নাই তো,
এই যে গুগলে যাবা, কোন কোন ব্রাঞ্চ আছে তুমি গেলেই দেখতে পারবা। তুমি যদি সার্চ দাও এএসজি শপ, অপর ভাইয়ের দোকানে সার্চ দিলেই তো সব দেখতে পারবা। এত আমার ক্লাসে জর্জরিত করা লাগে। দেখো এমিদুল ভাইয়ের কোর্স অ্যাচিভ, এই দেখো এসিএস অ্যাচিভ অফলাইন এক্সাম সেন্টার, এনরোল না হয়ে দিবা। তো তুমি এখন কোনটায়, ধরো ইঞ্জিনিয়ারিংয়েই ভর্তি হবা, এত কাহিনী করা তো লাগে না। ইঞ্জিনিয়ারিংয়ে গেলেই এনরোলমেন্ট ডিটেলস, এক্সাম পেছে এনরোল করতে লগ ইন করো, ঠিক আছে। ধরো সাইন ইন উইথ গুগল দিলা, একটা সিম্পল, ঠিক আছে। কোর্সটিতে এনরোল করো। তো তুমি এই যে সিলেট ব্রাঞ্চে গেলেই তো দেখতে পারবা কয়টা ব্রাঞ্চ আছে। এই যে দেখো মতিঝিল, চট্টগ্রাম, মিরপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ, রংপুর, ফার্মগেট, উত্তরা, খুলনা, বরিশাল, বগুড়া, রাজশাহী। আর কিছু লাগবে, ঠিক আছে। সিলেটটাও অ্যাড হবে, সিলেটটা নাই আপাতত, সিলেটটা অ্যাড হবে। হ্যাঁ, সো কই কই ব্রাঞ্চ আছে তোমরা গিয়ে দেখে নিতে পারবা। হ্যাঁ, এরপরে তোমার ঘরের মধ্যে ব্রাঞ্চ দিয়ে দিব। ওকে, প্রত্যেকটা ঘরেই একটা করে অফলাইন এক্সাম ব্রাঞ্চ, ঠিক আছে। আর কিছু, আসো 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 আসো। ওকে ওকে, পানিতে দ্রবণীয় কোনগুলা দেখো, পরীক্ষা এটাই আসবে, কোনগুলা পানিতে দ্রবণীয়। বি আর সি, ভিটামিন B1, B2, B6, B12 আর সিটা। এখন আসো এইখানে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এটা পরীক্ষায় আসবে। রেডি কিনা দেখো, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, খেয়াল করো। ভিটামিন এ এর অভাবে সবাই তো জানো রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেটস রোগ। তারপর দেখো আমাদের হচ্ছে B1 লাগবে, হ্যাঁ, বেরি বেরি রোগ হয় B1 এর অভাবে। তারপর দেখো B2 এর নামটা কি, রিবোফ্লাভিন, এটা লাগবে। তারপর দেখো B12 এর অভাবে কি হয়, রক্ত শূন্যতা হয়। ওকে, রক্ত শূন্যতা হয়। আর সি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি রোগ হয়। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে পারবে না বাবা? এই কয়েকটা জিনিস, যে কয়েকটা দাগায় দিচ্ছি, মনে রাখতে পারবা কিনা? ওকে, ক্লিয়ার? এইগুলো স্কিপ করলে সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা হবে, এগুলো থেকে এমসিকিউ আইসা পড়বে, এইচএসসিতে না আসলেও অ্যাডমিশনে আসবে। ওকে, এগুলো স্কিপ করলে সমস্যা হবে। ক্লিয়ার? ওকে, এমসিকিউ কমন থাকবে না, মানে তখন মনে হবে কি, ধরো একটা স্কিপ করে গেলা, তো তখন তোমার মনে হবে ভাই প্রশ্ন কমন, এই প্রশ্নটা তো আমি চিনি বাট উত্তর কমন নাই, ঠিক আছে, তখন উত্তরটা তুমি পাবা না। ওকে, দেখো তারপর আসো, এখানে ভিনেগার এসে পড়ছে, আমরা বয়ে যাই, ঠিক আছে। আমরা এখন একটু বয়ে যাব, রেডি কিনা? বইয়ের থেকে দাগায় পড়াবো, কিন্তু কি পড়াবো এখন বই থেকে দাগায়, খেয়াল করো। বই থেকে দাগায় কি পড়াচ্ছি খেয়াল করো। ওকে, রেডি কিনা বলো। এখন বই থেকে দাগায় আমি কি পড়াবো খেয়াল করো। নিচের দিকে আসো, পেজটা উল্টাও। এই যে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক, ঠিক আছে। দেখো সবাই অফলাইন এক্সাম ব্যাচ নিয়ে পড়ছো, এই এক্সাম ব্যাচে তো এক্সাম হবে রে বাবা, পরীক্ষা হবে, ঠিক আছে, তাই না রে? পড়ালেখা কর, পরীক্ষায় ভালো করার জন্য তাকে পড়ালেখাটা করা লাগবে না। ওকে, আসো দেখো একটু খেয়াল করো, প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণের কৌশল, এই জায়গাটায় আসছো সবাই? সবাই আসলে একটু ইয়েস বলো, সবাই আসছো কি না? ওকে, নাইস। দেখো এখানে প্রথমেই দেওয়া আছে খাদ্য নষ্ট হওয়ার কারণ, কি কি কারণে খাদ্য নষ্ট হয়। একটা হচ্ছে জীবাণু, জীবাণুর ভিতরে কি কি আছে, ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে, মোল্ডস আছে, এরা কি জীবাণু হিসেবে কাজ করে। এই জীবাণু দ্বারা পচন, জীবাণু দ্বারা যদি পচন হয় তখন কি হয়, তখন আমরা বলি হচ্ছে এই যে খাবারটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখো এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিয়োজন, ঠিক আছে। অর্থাৎ মনে করো অক্সিজেনের উপস্থিতিতে জারণ বিজারণ হইলে তখন খাদ্যবস্তুটা পচন ধরে। তারপরে দেখো ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণ প্রয়োজন। এখন কিভাবে কি রোধ করা যায়, এই রোধ করার জন্যই আমরা কি করি, ফুড প্রিজারভেটিভ ইউজ করি, মানে খাদ্য সংরক্ষক। সো এই জীবাণু থেকে বাঁচার জন্য আমরা ইউজ করি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, একটু ভালোভাবে বুঝছো, একটু পরে কিন্তু চোখে শস্য ফুল দেখবা। অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে যে খাদ্য সংরক্ষক, তাদেরকে কি বলা হয়, অ্যান্টিমাইক্রোবিয়াল। আর এদেরকে কি বলা হয়, ধরো অক্সিজেনের উপস্থিতিতে যে সকল খাদ্য নষ্ট হয়
এদের জন্য আমরা ইউজ করি অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। আর এই যে ধাতব আয়নের প্রভাবে যেসব খাদ্যবস্তুতে জারণ বিয়োজন হয় তৈল বা চর্বিযুক্ত, এদের জন্য আমরা কি ইউজ করি, এদের পচন রোধে আমরা ইউজ করি হচ্ছে কিলেটিং এজেন্ট, বা আমরা কেমিস্ট্রির ভাষায় এটাকে বলি চিলেটিং এজেন্ট, বাট বাংলাদেশের বইগুলোতে লেখছে হচ্ছে কিলেটিং এজেন্ট। সো বুঝতে পারছো তো এই যে কোনটার কি কাজ, মাথা ঘুরায় না পরীক্ষার সময় যে কোনটার কি কাজ বুঝি না। ওকে, ক্লিয়ার? এই দেখা যায় না নাকি, এই দেখা যায় না স্পষ্টভাবে? বোর্ড একটু ফোকাস করো তো, বোর্ডে ফোকাস করো। ওকে, দেখা যাচ্ছে। দেখো খেয়াল করো বাবারা, একটু ভাইয়ারা খেয়াল করো। ফার্স্ট অফ অল দেখো, প্রথমে কি পড়াইলাম, খাদ্য নষ্ট হওয়ার কারণ পড়াইলাম, বইয়ে আছে সুন্দরভাবে। 3টা কারণে খাদ্য নষ্ট হয়। একটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয় খাবারটা, যেমন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড যেগুলো আছে এগুলো দ্বারা যদি খাদ্যটা আক্রান্ত হয় তখন এই খাদ্যটা নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। তারপর এনজাইম বা উৎসেচকের প্রভাবে, এনজাইম কি, এনজাইমটা এক প্রকার প্রভাবক, জৈব প্রভাবককে আমরা কি বলি, এনজাইম বলি। অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যদ্রব্যে যদি জারণ বা বিয়োজন হয় তখন খাদ্যটা পচন হয় বা নষ্ট হয়ে যায়। আর হচ্ছে ধাতব আয়নের প্রভাবে তৈল বা চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিয়োজন ঘটে। এখন এগুলা কিভাবে রোধ করি, এগুলা রোধ করার জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের ফুড প্রিজারভেটিভস। ফুড প্রিজারভেটিভসের বাংলা কি, ঠিক আছে, ফুড প্রিজারভেটিভসের বাংলা কি ভাইয়া, খাদ্য সংরক্ষক, মানে খাদ্য যেহেতু নষ্ট না হয়ে যায় এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে ফুড প্রিজারভেটিভ। ওকে, সো একটু খেয়াল করো, ফুড প্রিজারভেটিভে কি আছে, অ্যান্টিমাইক্রোবিয়ালস। অ্যান্টিমাইক্রোবিয়ালস কাদের বিরুদ্ধে কাজ করে বলো তো, অ্যান্টিমাইক্রোবিয়ালস কাদের বিরুদ্ধে কাজ করে সবাই একটু বলো। দেখো ওয়েবে বলার আমার আজকে গালি দিও না, ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো 2 জায়গায় সাইমালটেনিয়াসলি লাইভ নিচ্ছি, আমার এর থেকে কোনো প্রবলেম নাই, মানে ফেসবুকে সাউন্ডটা ক্লিয়ার, বাট ওয়েব অ্যাপে একটু ঝামেলা হচ্ছে। ওয়েব অ্যাপে আমি অনেকবার বের হয়ে ক্লাসটায় ঢুকছি, আমার ডিভাইসে যদি প্রবলেম থাকতো তাহলে ফেসবুকেও প্রবলেম হইতো, ওয়েব অ্যাপেও। এটা হয়তো বা ওয়েব অ্যাপের কোনো একটা লিকেজ, আমার একটু টেক টিমের সাথে কথা বলতে হবে। সো আমাকে আজকে একটু ছাড় দাও তোমরা, হ্যাঁ? ওকে, আচ্ছা দেখো, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, এনজাইম বা উৎসেচক মানে অক্সিজেন দ্বারা যে ধরনের বস্তুর জারণ হয় বা বিয়োজন হয়, তো তাদের জন্য আমরা কি করি, অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি ওই ধরনের পচন থেকে রোধ করার জন্য। আর ধাতব আয়নের প্রভাবে যেগুলো নষ্ট হয় সেগুলোর জন্য আমরা কিলেটিং এজেন্ট ব্যবহার করি। এখন আসলে আমরা ফুড প্রিজারভেটিভ নিয়ে বিভিন্ন ধরনের পড়ালেখা পড়বো। দেখো এখানে কি আছে, ফুড প্রিজারভেটিভ আছে, দেখো খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। এখন এটা সংজ্ঞাটা পড়ে রাখবা, ক নাম্বারের প্রশ্ন আসে কিনা আমাদের বলো তো স্যার, ক নাম্বারের প্রশ্নগুলো আমাদের আসে দেখেন তো। এই চ্যাপ্টার থেকে যদি ক নাম্বারের প্রশ্ন আসে, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলতে কি বুঝো। দেখো যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে, মানে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আমি খাদ্যবস্তুর সাথে মিশাবো, ধরো এই একটা কেমিক্যাল, এই হচ্ছে তোমার ফুড, এই ফুডের সাথে এই কেমিক্যালটা মিশাবো অল্প পরিমাণে, মিশিয়ে বস্তুকে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করে। ধরো এখানে যদি একটা ব্যাকটেরিয়া থাকতো, ব্যাকটেরিয়া তো এমন না, রাজীব ভাই তো আমার পিটাবে দইরা, ঠিক আছে, ব্যাকটেরিয়া কেমন, ঠিক ওকে। দেখো ব্যাকটেরিয়া হচ্ছে তোমার একটু লম্বাটে, হ্যাঁ, এই 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 হচ্ছে, যাও কেমিস্ট্রির ব্যাকটেরিয়া এটা, হ্যাঁ। ধরো এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করতে চাচ্ছে, এই ব্যাকটেরিয়া অ্যাটাক থেকে বাঁচানোর জন্য দেখো ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তু এনজাইমের প্রভাবে পচন রোধ করা হয়, এই কেমিক্যালটা খাবারের সাথে মিশে পচন রোধ করে বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচায়, সেই কেমিক্যালটাকে কি বলা হয়, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। ফুড প্রিজারভেটিভের সংজ্ঞাটা বুঝছি, বুঝলে 1 লেখেন সবাই, বুঝলে 1 লেখেন সবাই, বুঝলে 1 লেখেন সবাই। ওকে নাইস। এখন আসেন, ফুড প্রিজারভেটিভ 2 ধরনের। এই চ্যাপ্টারে যা কিছুই দেখবা তোমরা, এই চ্যাপ্টারে তোমরা যা কিছুই দেখবা সবই 2 ধরনের। দেখো কিভাবে, একটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কেমিক্যাল ফুড প্রিজারভেটিভ, ঠিক আছে, বা কৃত্রিম যেটাকে আমরা বলি। সো প্রথমেই প্রাকৃতিকগুলো থেকে এমসিকিউ বেশি আসে, সো আমরা প্রাকৃতিকে চলে যাব। একটু খেয়াল করো প্রাকৃতিক কি, দেখো দেখো
এই যে এখানে আসছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। দেখো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কি কি আছে দেখো, মানে প্রাকৃতিকভাবেই যেগুলো খাদ্য সংরক্ষক, যেমন খাবার লবণ। খাবার লবণ আমরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ অন্যতম, এবং খাবার লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কি বলা হয়? কিউরিং। দেখো এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, কিন্তু 3 স্টার বোর্ডের জন্য 3 স্টার এমসিকিউ, কিউরিং। দেখবা আমরা একটু পরে যখন এমসিকিউ সলভ করবো না, এখান থেকে আসতেছে। কিভাবে আসতেছে দেখো, পচনশীল খাদ্যবস্তুকে খাদ্য লবণের গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলা হয়? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে কি বলা হয় বলো তো? গাঢ় লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াতে কি বলা হয়? কিউরিং বলে, কিউরিং। একবার আমার সাথে উচ্চারণ করো, শুধু দেখলে হবে না, কিউরিং। ঠিক আছে, তারপর দেখো এখানে হচ্ছে আর কিছু লাগবে না। তারপরে দেখো সরিষার তেল, খেয়াল করো, সরিষার তেল দ্বারা খাদ্য সংরক্ষণ। তো এখন সরিষার তেল দ্বারা কিভাবে খাদ্য সংরক্ষণ করে? আমরা সরিষার তেলে হচ্ছে ছোটবেলায় দেখছি বিভিন্ন আচার তৈরি করে। সরিষার তেলের ভিতরে আমের আচার দেই না আমরা? মায়েরা যে আমের আচার দেয়, ঠিক আছে, এখন তো আমের কাঁচা আমের সিজন আইসা পড়ছে, ক্লিয়ার? তারপর দেখো আমাদের চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। দেখো চিনি দ্বারা, এই দেখো চিনির 65 থেকে 70% চিনির দ্রবণে ডুবিয়ে নিলে খাদ্যবস্তু দীর্ঘদিন অবিকৃত অবস্থায় থাকে। এবং চিনি কীভাবে কী করে? অবিশ্রবণ প্রক্রিয়ায় বা অসমোসিস প্রক্রিয়ায়, যেটাকে আমরা বলি চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অবিশ্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় শুষে নেয়। চিনি কি করে? চিনির দ্রবণটা খাবার থেকে ব্যাকটেরিয়াটাকে শোষণ করে নেয়। দেখো চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অবিশ্রবণ প্রক্রিয়ায় শুষে নেয়, ফলে ব্যাকটেরিয়া কি হয়? মারা যায়। অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে যে জলীয় দ্রবণটা আছে, একটু ভালোভাবে বুঝো, ব্যাকটেরিয়ার মধ্যে যে জলীয় দ্রবণটা আছে, এই জলীয় দ্রবণটাকে কি করে? চিনির যে গাঢ় সলিউশন আছে, এটা অবিশ্রবণ প্রক্রিয়া। বায়োলজিতে পড়ছো না অবিশ্রবণ কি জিনিস? পড়ছো? এই শুভ্র ভাই, রাজীব ভাই পড়াইছে বায়োলজিতে অবিশ্রবণ? এটা তো পড়ানোর দরকার কোর্স রসায়নে, ঠিক আছে? সো অবিশ্রবণ প্রক্রিয়ায় কি করে? চিনির গাঢ় দ্রবণটাকে, চিনির গাঢ় দ্রবণ ব্যাকটেরিয়ার ভিতরে যে জলীয় অংশ থাকে সেটাকে শোষণ করে নেয়। এখন ওই জলীয় অংশ যখন শোষণ করে নেয়, ব্যাকটেরিয়া কি হয়? মারা যায়। সো এইভাবে চিনির দ্রবণে কি হয়? সো এটা পরীক্ষায় আসবে কিন্তু। বলো তো কত পার্সেন্ট? এই পার্সেন্টেজটা কত? 65 থেকে 70? এটা কি 30 থেকে 40? বলো, এটা কি 40 থেকে 50? এটা কি 50 থেকে 60? না, 65 to 70। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ক্লিয়ার? তারপরে আসেন নিচে যাই, তারপর দেখো আচার তৈরি। আচার তৈরিতে আমরা কি ব্যবহার করি? ভিনেগার ইউজ করি, ঠিক আছে? সিরকা নাম শুনছো না তোমরা? সিরকাটাই আসলে ভিনেগার। ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড চিনি তো আমরা, এই যে CH3, কি হলো? হ্যাঁ, CH3, খেয়াল করেন স্যার, CH3COOH, এটারে আমরা বলি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এই অ্যাসিডিক অ্যাসিডের, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণটাকে আমরা কি বলি? ভিনেগার বা সিরকা বলি। বুঝতে পারছো? সো এই সিরকার ভিতরে দেখবো অনেক কিছু জলপাই আমরা সংরক্ষণ করি। তারপর সিরকা হচ্ছে বিভিন্ন খাবার রান্না করার সময়ও দেয়। বিয়ে বাড়ির রান্না কখনো দেখছো? বিয়ে বাড়ির রান্নাতে দেখবা দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য সিরকা দেয় বেশি করে, ঠিক আছে? কারণ অনেক আগে অনেক পরিমাণ রান্না একবারে রান্না করে ফেলে, দেখবা ওরা কিন্তু সিরকা বা কেওড়া জল অনেক বেশি পরিমাণে দেয়। ওকে, তারপর দেখো আমাদের কৃত্রিম প্রিজারভেটিভ বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভগুলো চিনছি তো? বলেন, ফার্স্ট অফ অল আমরা কি পড়ছি? বলেন, ফার্স্টে কি পড়ছি? 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার সল্ট, খাদ্য লবণ। 2 নাম্বার বলেন, 2 নাম্বার সবাই বলো একসাথে, একবারে দিনের পর দিন পড়ে ফেলি না আমরা, ঠিক আছে? 2 নাম্বার সরিষার তেল। 3 নাম্বার চিনি, গাঢ় চিনির দ্রবণ। চিনির দ্রবণ কত পার্সেন্ট বলো? চিনিটা কত পার্সেন্ট? 65 থেকে 70%, ঠিক আছে? 65 থেকে 70%। 4 নাম্বার কি? ভিনেগার বা সিরকা। ওকে, মনে থাকবে? মনে থাকবে তো? তোমার যদি বলা হয় প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, প্রশ্ন পারবে? এখন আসো কৃত্রিম অনুমোদিত। দেখো এখন কৃত্রিম নিয়ে আলোচনা।
অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক। এখন রাসায়নিক ফুড প্রিজারভেটিভ 3 প্রকার। দেখো একটু আগে বলছিলাম না 3 ধরনের জিনিসের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল। এরা কিসের জন্য? ব্যাকটেরিয়া দ্বারা যে সকল খাদ্য পচন হয়, ব্যাকটেরিয়ার আক্রমণে বা বিভিন্ন জীবাণুর আক্রমণে যে সকল খাদ্যের পচন হয় তাদেরকে বাঁচানোর জন্য কাদেরকে দরকার? অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিজেনের প্রভাবে বা বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা যে সকল বস্তু পচন ধরে, ঠিক আছে? সো মনে করো এটাকে কি বলা হয়? অ্যান্টিঅক্সিডেন্ট। আর কিলেটিং এজেন্ট, ধাতবায়ন, মনে আছে? ধাতবায়ন চর্বিযুক্ত খাবারের সাথে মিশে যে হচ্ছে পচন ধরায়, ঠিক আছে? ধাতবায়ন চর্বিযুক্ত খাবারের সাথে মিশে যে পচনটা ধরায় সেইটাকে বাঁচানোর জন্য আমরা কি করি? কিলেটিং এজেন্ট। সো দেখো কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কয় ধরনের হয় বলো তো তোমরা? কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কয় ধরনের হয় বলো? 3 ধরনের, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসবে। এখন আসেন অ্যান্টিমাইক্রোবিয়ালগুলোর নাম পড়তে হবে। মানে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল কারা, এই নামগুলো দেখো কোনটার সাথে কোনোটার নাম মিলবে না। আমি আবারও বলতেছি, কোনোটার সাথে অ্যান্টিমাইক্রোবিয়ালের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে, ঠিক আছে? অ্যান্টিমাইক্রোবিয়ালের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে না। অ্যান্টিঅক্সিডেন্টের সাথে কিলেটিং এজেন্ট মিলবে না। সবগুলোর নাম আলাদা আলাদা। সবগুলো আগে রিডিং পড়বো আমরা, তারপরে কোনটা বেশি ইম্পর্টেন্ট সবগুলো দেখাই দিব। হ্যাঁ, ফেসবুকে কেউ কিন্তু দুষ্টামি করতেছো, গল্প করতেছো, আড্ডা দিচ্ছ, আড্ডা বন্ধ করো। হ্যাঁ, ওকে, এখন আসো খেয়াল করো। সোডিয়াম বেনজোয়েট এবং বেনজোইক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এটা কিন্তু এইভাবেও দিতে পারে। দেখো বেনজোইক অ্যাসিড অর্গানিক পড়লা না তোমরা হিমেলের কাছে আর সঞ্জয় দাদার কাছে? দেখো বেনজোইক অ্যাসিড এরকম না? এখন তোমারা যদি বলে এইভাবে C6H5 COOH, তো পরীক্ষার হলে এই বোর্ড প্রশ্নগুলো দেখছো, বোর্ডের এমসিকিউগুলো দেখছো তোমরা, ঠিক আছে? বোর্ডের এমসিকিউগুলো দেখছো, বোর্ডের এমসিকিউগুলো এটা খেয়াল করো। বোর্ডের এমসিকিউগুলো দেখছো? বোর্ডের এমসিকিউগুলো কিন্তু এত জায়গা দেয় না, ঠিক আছে? মানে এই যে এত বড় বড় অপশনের জন্য জায়গা থাকে না, জায়গা থাকে ছোট, ঠিক আছে? অল্প জায়গা থাকে এমসিকিউর অপশনগুলোর, এত বড় জায়গা কিন্তু থাকে না। সো এখন একটু খেয়াল করো, ওরা এত কষ্ট করে এই বেনজোইক অ্যাসিডটা এইভাবে দিবে না। ওরা কি দিবে? বেনজোইক অ্যাসিডটা এইভাবে দিবে C6H5 COOH। বুঝতে পারছো? কি করবে? C6H5 COOH। ওকে, সো তোমাকে কি করবে? এই যে এই সংকেতটা দিবে। তুমি সারাদিন পড়ে গেছো বেনজোইক অ্যাসিড, বাট তুমি বেনজোইক অ্যাসিডের সংকেতই জানো না। তখন তোমার কাছে কি প্রশ্নটা কঠিন মনে হবে না সহজ মনে হবে বলো? তুমি বেনজোইক অ্যাসিডের সংকেতই জানো না, তখন তোমার কাছে কি প্রশ্নটা কঠিন মনে হবে না সহজ মনে হবে? সো প্রশ্ন তখন তোমার কাছে কঠিন লাগবে। ধরো তুমি সোডিয়াম বেনজোয়েট পড়লা, বইয়ে সারাদিন মুখস্থ করলা, মুখে ফেনা তুলে ফেললা সোডিয়াম বেনজোয়েট, তো তুমি দেখলা হচ্ছে দেখো C6H5 COONA আসলো পরীক্ষার অপশনে। তোমার পরীক্ষার অপশনে কি আসলো? C6H5 COONA। তো তখন কিন্তু জিনিসটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সো অতীতে অনেকবার দেখছি এই প্রথম অপশনটা অনেক আসে 3 স্টার, 1 2 3 স্টার। কয়টা স্টার দিছি রে বাবা? 3টা স্টার। সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড, ভালোভাবে বুঝো। সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড এরা কি অ্যান্টিঅক্সিডেন্ট না রে বাবা? এরা অ্যান্টিঅক্সিডেন্ট বলো না অ্যান্টিমাইক্রোবিয়াল? এরা কি কিলেটিং এজেন্ট? না, এরা কি অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে? ইমতিয়াজ সানি, পড়ালেখার তো কোনো কাম নাই ভাই, নাম নেন প্লিজ, নাম নেন। কিরে তোর নাম নিয়ে কি হবে? এমনকি স্বর্ণাক্ষরে তোমার নামটা লিখে দিব, ACS এর ওয়ালে স্বর্ণাক্ষরে লিখে দিব ইমতিয়াজ সানি। সারাদিন কমেন্ট করতো, নাম নেন। ওকে, ঠিক আছে, তারপরে আসেন ওকে পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। সরবেটগুলো একটু পড়ে নিও একবার রিডিং, আমি এটা হাইলাইট করলাম না। সাইট্রিক অ্যাসিড একটু দেখো, সাইট্রিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট। সাইট্রিক অ্যাসিড কি? অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যাসিটিক অ্যাসিড অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে?
তারপর দেখো ক্যালসিয়াম প্রোপোনাইট, নাইট্রেট এবং নাইট্রেট, দেখছো কোনটা কোনটা হাইলাইট করতেছি, এবং সালফাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস। এই কয়েকটা মুখস্থ রাখতে হবে। এখন দেখো কেন বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে তোমার এই যে সাইট্রিক অ্যাসিড, এই দুইটা আসবে। দেখো এই দুইটা আসবে পরীক্ষায়। এরা কি অ্যান্টিমাইক্রোবিয়াল, ভালোভাবে পড়ো, অ্যান্টিমাইক্রোবিয়াল। নাইট্রেট এবং নাইট্রেট খুবই 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 ইম্পর্ট্যান্ট। নাইট্রেট এবং নাইট্রেট কি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ একটা প্রশ্ন এখান থেকে আসেই। এই যে সামুদ্রিক মাছ, নাম শুনছো সামুদ্রিক মাছ, আবার এই যে কয়েকদিন পরে কোরবানি মাংস, ঠিক আছে, এই মাছ মাংস সংরক্ষণে, ঠিক আছে, মাছ মাংস সংরক্ষণে কি নাইট্রেট এবং নাইট্রাইট লবণ ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ ব্যবহার করা হয়। তারপর দেখো এই যে সোডিয়াম বেনজয়েড, এই তোমরা চিপস খাও কে কে এখনো, চানাচুর, তারপরে চিপস, এগুলা কারা কারা খাও বলো তো রে বাবা, চানাচুর চিপস এগুলো কারা কারা খাও এখনো? মা গো মা, এত বড় হয়ে গেছো, বুঝতে মারা হয়ে গেছো, এখনো চিপস খাওয়া ছাড়ো নাই? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরাও খাই। কোন চিপসটা ভাল লাগে? আমার কাছে এখনও পটেটোটাই ভাল লাগে, ঠিক আছে। এই পটেটো চিপস খেয়ে খেয়ে পটেটোর মতো ফুলে গেছি। ওকে, সো পরীক্ষায় বেশি আসে চানাচুর আর চিপস, চানাচুর আর চিপস, এটা কি সোডিয়াম বেনজয়েড আর বেনজোইক অ্যাসিড, এগুলো সংরক্ষণে। তারপর মাছ মাংস, এই দুটা বেশি আসে পরীক্ষায়। তারপর দেখো আরও জিনিস আছে, পড়াই দিচ্ছি, পরের পেজটায় যাই আমরা। রেডি আছো পরের পেজে যাওয়ার জন্য? পরের পেজে যাওয়ার জন্য তোমরা রেডি আছো? দেখো পরের পেজে সোডিয়াম বেনজয়েড, দেখো সোডিয়াম বেনজয়েড এরা কি অ্যান্টিমাইক্রোবিয়াল, এদের ব্যবহারটা কি দেখো। এই যে দেখো চানাচুর, চিপস, বিভিন্ন পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার এবং টমেটো সস। ওয়াও, টমেটো সস দেখলে তো আমরা সিঙ্গারা একটা জায়গায় 5টা খেয়ে ফেলাই। হ্যাঁ, সো টমেটো সস, হ্যাঁ, চানাচুর, চিপস, বিভিন্ন পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার এবং টমেটো সস, এগুলা কি সোডিয়াম বেনজয়েড, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, অনুমোদনের সর্বোচ্চ মাত্রা মানে কতটুকু ইউজ করতে পারবা বলো তো, কতটুকু ইউজ করতে পারবা? সবাই একটু কমেন্ট করে জানাও কতটুকু ইউজ করতে পারবা। 0.1%। ওকে, 0.1%। ওকে, এখন মেয়েরা বলবে ভাই চিপসের কথা বললেন, ডেরি মিল্ক, ক্যাডবেরি ডেরি মিল্ক, কিটক্যাট, এগুলো সংরক্ষণে কী ব্যবহার করা হয় বললেন না তো ভাইয়া। এগুলো তো আমাদের ফেভারেট, শুধু চানাচুর চিপস দিয়েই চলে গেলেন। তারপর দেখো পটাশিয়াম সরবেট, তারপর সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, এটা থেকে কম প্রশ্ন হয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি সামগ্রী সংরক্ষণে কি সরবেট। হ্যাঁ, সরবেট কী কাজে ব্যবহার করা হয় দেখো, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট আর ক্যালসিয়াম সরবেট। সরবেটগুলো দই, মিষ্টি, এভাবে পড়বা, দই, মিষ্টি, পনির, মাখন। হ্যাঁ, দই, মিষ্টি। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড, এটা খেয়াল করো। অ্যাসিটিক অ্যাসিডে কি আসবে তোমার, পিএইচটা আসবে 4.74, আর সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত দেখো 3.14। দুইটা কিন্তু লাগবে, অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড পিএইচ লাগবে। পারবা তো, মনে রাখতে পারবো তো? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ, সাইট্রিক অ্যাসিডের পিএইচ, দুটো স্টার দিয়ে দিলাম ভাইয়া। অ্যান্ড ভাইয়া যা বলি ইনশাল্লাহ তাই আসবে, কিন্তু এটা একটু মাথায় রেখো। যেগুলো দেখায় দিচ্ছি সব কিন্তু দেখায় দিচ্ছি না, যেগুলো দেখায় দিচ্ছি এগুলো থেকে পরীক্ষায় আসবে। তারপর দেখো এই যে মেয়েদের, এই যে অ্যাসিটিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ, ভিনেগার, হ্যাঁ, এটা কি হয়, আচার, ওয়াও, চাটনি, জিভে জল এসে পড়ছে তাই না, সস প্রভৃতি সংরক্ষণে কি ব্যবহার, কি প্রভৃতি সংরক্ষণে হচ্ছে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। কি জিভে একদম জল এসে পড়ছে, আসেন সামনে যাই। তারপর আসো, তারপর এই দেখো নাইট্রেট এবং নাইট্রেট, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নাইট্রেট এবং নাইট্রাইট, খেয়াল করেন, নাইট্রেট এবং নাইট্রাইট এগুলো কিসে দেখেন, মাংস ও মাছ, মাংসজাত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। অনুমোদিত মাত্রা 120 ppm, মাথায় রাখবা। তারপর দেখো সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ, সালফার ডাইঅক্সাইড গ্যাস সরাসরি ব্যবহৃত হয় না, সালফাইড লবণ অথবা পটাশিয়াম সালফাইড, এরা কি কাঁচা ফল, ফলের রস,
ফলের রস, এটা অনেকবার আসছে পরীক্ষায়। ফলের রস, যারা এই যে ফ্রেশ জুস খেতে পছন্দ করো, এটা না কিন্তু, হ্যাঁ এটা প্রোহিবিটেড। ফলের রসটা মনে রাখবে, হ্যাঁ। সো ফলের রস, ফলের রস হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ফলের রস সংরক্ষণে কি ব্যবহার করা হয়? সালফার ডাইঅক্সাইড। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আবার এটা খায় না কিন্তু, জীবন ধ্বংস। ওকে, জীবন ধ্বংস। সো শপথ করো জীবনে টাচ করবে না, নাকি অনেকে টাচ করে ফেলছো? ঠিক আছে, শপথ করো টাচ করবে না, নাকি টাচ করে ফেলছো? ওকে, সামনে যাই, আমরা সামনে যাই। ওকে, খেয়াল করি আমরা। দেখো এখন আসেন অ্যান্টি অক্সিডেন্ট, খেয়াল করো। অ্যান্টিমাইক্রোবিয়াল মনে থাকবে তো? অ্যান্টিমাইক্রোবিয়ালগুলা নাম বলো, নাম বলো অ্যান্টিমাইক্রোবিয়ালগুলা। সো একটু আমার সাথে, রেডি স্টেডি গো। ঠিক আছে, এক নাম্বার বলেন সোডিয়াম বেনজোয়েট আর বেনজোইক অ্যাসিড। তারপর কি 2 নম্বরে কি? সরবেট, সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট আর ক্যালসিয়াম সরবেট। আচ্ছা সরবেট গেল, তারপরে কি? অ্যাসিডিক অ্যাসিড, তারপরে কি? সাইট্রিক অ্যাসিড। ওকে, তারপর প্রোপাইল গ্যালেট নাকি ক্যালসিয়াম প্রোপানয়েট? বলেন তো, বলো বলো বলো। ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট মাথায় রাখবা, ক্যালসিয়াম প্রোপানয়েট। তারপর দেখো, তারপরে কি আছে? নাইট্রেট এবং নাইট্রাইট। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং সালফাইড লবণ। কয়েকবার পড়লে। একজন বলছে এমপি কি? এম দ্বারা মেল্টিং, পি দ্বারা পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। আর বিপি, বিপি কি? বিপি, বি ডট পি, বিপি হচ্ছে বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক। বিপি কি? বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। ডান সবাই, ডান? ওকে, আসেন আসেন। এখন আসো, আমাদের পড়তে হবে অ্যান্টি অক্সিডেন্ট। কি পড়তে হবে ভাই? অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল। ক্লিয়ার তো? হ্যাঁ, আরেকবার পরে অ্যান্টিমাইক্রোবিয়ালগুলা। চোখ বন্ধ করো সবাই, সবাই চোখ বন্ধ করো। হ্যাঁ, কারো কোনো কমেন্ট দেখতে চাই না, চোখ বন্ধ করে আমার সাথে পড়ো। ঠিক আছে, দেখো এক নাম্বার বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল। 2 নাম্বার সরবেট, 3 নাম্বার অ্যাসিটিক অ্যাসিড, তারপরে 4 নাম্বার ক্যালসিয়াম প্রোপানয়েট, 5 নাম্বার সাইট্রিক অ্যাসিড, 6 নাম্বার নাইট্রেট এবং নাইট্রাইট, 7 নাম্বার কি পড়ছে? সালফার ডাইঅক্সাইড এবং সালফেট লবণ। ক্লিয়ার? ক্লিয়ার? ডান ডান ডান। ওকে 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 ওকে, ডান, মাশাল্লাহ। এখন আসেন অ্যান্টি অক্সিডেন্ট। নাইস, অ্যান্টি অক্সিডেন্ট খেয়াল করো। অ্যান্টি অক্সিডেন্টের ভিতরে 2 প্রকার। একটা হচ্ছে, একটু খেয়াল করো, অ্যান্টি অক্সিডেন্টের সংজ্ঞাটা তো প্রথমে পড়ে নিবা তোমরা। সংজ্ঞাটা ক নাম্বারে আসতে পারে? দেখো, চর্বি বা লিপিড অণুর জারণ বিয়োজনে অংশগ্রহণকারী অক্সিজেন ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করে। ঠিক আছে, কিছু রাসায়নিক চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে। এদেরকে কি বলা হয়? অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়। অ্যান্টি অক্সিডেন্ট 2 ধরনের। একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, আর একটা হচ্ছে, একটু খেয়াল করো, মুক্তমূলক শোষণকারী আর একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। একটু বুঝো, একটা কি মুক্তমূলক শোষণকারী, একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। মুক্তমূলক মানে কি? ফ্রি রেডিক্যাল। তোমরা ফ্রি রেডিক্যাল পড়ছো না? যে ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয় এগুলোকে যারা শোষণ করে। দেখো, এগুলো একদম ইজি। BHA বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, BHT, ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন। তারপরে কি পড়ছি আমরা? TBHQ। দেখো, TBHQ এটা কি? টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রক্সি কুইনন বা হাইড্রোকুইনন। ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, TBHQ। আরেকটা কি? প্রোপাইল গ্যালেট। আরেকটা কি? প্রোপাইল গ্যালেট। এগুলোর নামগুলো মুখস্থ রাখলেই হবে, প্রোপাইল গ্যালেট। এখন দেখো পরীক্ষায় টিচাররা তোমার সাথে মাঝে মাঝে মজা করবে। দেখো,
এই যে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, একটু খেয়াল করো, অ্যানিসল বানানটা দেখো তো সবাই, সবাই দেখো, ANISOLE, এটা কি অ্যানিসল, ঠিক আছে। এই বানানটা নিয়েও টিচাররা অপশনে মজা করছে। একবার একটা অপশনে ছিল ক নাম্বারে অ্যানিসল, খ নাম্বারে ছিল অ্যানিসোল, ঠিক আছে, SOLE। সো মানে স্টুডেন্টরা তো মাথায় হাত, কি অবস্থা, মানে স্যার মনে হয় হচ্ছে তার বউয়ের সাথে ম্যাডামের সাথে ঝগড়া লাগছিল, ঝগড়া লাগার পরে পোলা বাইন্ডে তো নাচাইতে হবে, ঠিক আছে, রাগটা তো এক জায়গায় মনে করো খাটাইতে হবে। সো তখন তখন হচ্ছে সুন্দরভাবে সুন্দরভাবে হচ্ছে এটা দিয়েছে, বুঝে গেছে, অর্থাৎ অ্যানিসল আর অ্যানিসল। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? সো বানানটা একটু দেখে রাখো ভাইয়া, কিন্তু রিমাইন্ড দিয়ে দিচ্ছি, তোমার কিন্তু বানান সচরাচর আমরা কিন্তু দেখি না, আমরা অনেকেই বানান দেখি না, বানানটা একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। সো খেয়াল রাখো। সো বানানটা দেখছো অ্যানিসোল, SOLE, বারবার দেখো। সো আমাদের মুক্তমূলক শোষণকারী কারা? BHA, BHT, TBHQ আর প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেন শোষণকারী দেখো ভিটামিন E, ভিটামিন C আর সালফাইট, ভালোভাবে বুঝো। অ্যান্টি অক্সিডেন্ট মানে অক্সিজেন শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট। আরেকটা আছে দেখো, আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের আমাদের একটু দেখো, এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট কারা। দেখো পরীক্ষার হলে প্যাচ লাগবে, কিন্তু আমি বলে দিচ্ছি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট কারা। দেখো প্রাকৃতিক, দেখো প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট দেখো, ভিটামিন C, ভিটামিন E, ভিটামিন বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন, আরেকটা হচ্ছে সেলেনিয়াম। দেখো EC, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম। দেখো প্যাচটা কই লাগে আমি তোমারে বলতেছি, দেখো নোটে আসি, খেয়াল করো প্যাচটা কই লাগে। দেখো প্রথমে কি পড়ছো? মুক্তমূলক, ভালোভাবে বুঝো। দেখো পরীক্ষার হলে MCQতে মাথা দেখবে একবার ডাইনে গেছে একবার বামে গেছে, মানে সবই মনে হবে উত্তর। এই চ্যাপ্টারটা এমন একটা ভেজাইলা চ্যাপ্টার। একটা কি মুক্তমূলক শোষণকারী, একটা কি অক্সিজেন শোষণকারী, সবগুলাই কি বলো তো? অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিজেন শোষণকারী। একটা কি বলো তো? প্রাকৃতিক। একটা কি রে বাবা? প্রাকৃতিক। দেখো পেস লাগানো যাবে না। এটা কি পড়ছিলাম আমরা? BHA, তারপর কি BHT, তারপরে কি TBHQ, তারপর কি পড়ছিলাম? প্রোপাইল গ্যালেট। এবার লেখে লেখে পড়বা ভাই, নাইলে শেষ। অল্প কয়েকটা MCQ, অল্প কয়েকটা পড়া, এখান থেকে কিন্তু 2টা MCQ এই চ্যাপ্টার থেকে থাকবেই। অক্সিজেন শোষণকারী দেখো ভিটামিন E, ভিটামিন C, আরেকটা কি সালফাইট। দেখো প্যাচটা কই লাগে? সালফাইট। আর দেখো এখানে কি ভিটামিন E, ভিটামিন C, বিটা ক্যারোটিন, আর কি সেলেনিয়াম। বুঝছো পার্থক্যগুলা? ঠিক আছে, বুঝছো পার্থক্যগুলা? এক্সামে কিন্তু একদম ছিলিমিলি খেলবে, ঠিক আছে, একদম ছিলিমিলি খেলবে। কিছু কিছু বান্ধবী আছে না, তোমার সাথে একদিন প্রেমের অভিনয় করে তোমার সাথে একদিন ট্রিট নিয়ে পালিয়ে যায়, ঠিক সেমভাবে এইগুলা হচ্ছে তোমার ওই ধরনের বান্ধবীগুলা, ঠিক আছে। তুমি একটা সহজ সরল বালক, সুস্থ সবল বালক, তোমার সাথে ছিলিমিলি করে কিন্তু পালা যাবে। এই ছিলিমিলি কারা করবে? ছিলিমিলি করার জায়গাগুলো বলে দিই, ঠিক আছে। ধরো তুমি রমনা পার্কে ঘুরতে গেলে, তো তোমার রমনা পার্কটা হচ্ছে তোমার হচ্ছে কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ঠিক আছে, যশোর বোর্ড, এই সকল বোর্ডের বাচ্চা কাচ্চারা, ঠিক আছে, সাবধান। এগুলো হচ্ছে প্লেস, তোমার সাথে ছলনা করার প্লেস, আর ছলনাকারী হচ্ছে এরা। সো সাবধান, ময়ে ময়ে হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ময়ে ময়ে হওয়া যাবে না। রেডি? ওকে, সামনে যাই আমরা। সো অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো রিভাইজ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। অ্যান্টিমাইক্রোবিয়াল খেয়াল করেন, অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো আমরা একটু রিভাইজ দিয়ে দেই। দেখেন ফার্স্ট অফ অল আমরা কি পড়ছিলাম? বেনজোইক অ্যাসিড, COOH। আরেকটা কি পড়ছিলাম? সোডিয়াম বেনজোয়েট। তারপরে কি পড়ছিলাম? সরবেটগুলা, হ্যাঁ। তারপর কি পড়ছিলাম? অ্যাসিটিক অ্যাসিড। তারপরে কি পড়ছিলাম? সাইট্রিক অ্যাসিড।
তারপরে কি পড়ছিলাম স্যার বলেন 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 বলেন। তারপরে পড়ছিলাম হচ্ছে আমরা ক্যালসিয়াম প্রোপানয়েট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক। প্রোপানয়েট, তারপর নাইট্রেট ও নাইট্রাইট, তারপরে কি পড়ছিলাম স্যার বলেন? সালফার ডাইঅক্সাইড অথবা সালফাইড গ্যাস, এগুলো লিখবা, কয়েকবার লিখলেই দেখবা মাথায় ব্রেনে গেঁথে গেছে। আচ্ছা এটার কাজ কি? এই যে চিপস, এই যে চানাচুর, ঠিক আছে, এইভাবে পড়বা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সরবেট কি? দই মিষ্টি, মনে আছে? দই মিষ্টি। এটা কি? ওই যে আচার, চাটনি। উহু, জিভে জল আসে গো। পিএইচ কত বলেন তো? অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত? 3.74 নাকি 3.74 না 4.74? 4.74। ওকে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। তারপর দেখো নাইট্রেট এবং নাইট্রাইট, মাছ মাংস, হ্যাঁ মনে পড়ে, মাছ মাংস সংরক্ষণে। সালফার ডাইঅক্সাইড, ওই যে জুস, ফ্রেশ জুস, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, আসেন সামনে যাই। মোটামুটি তো রিভাইজ হয়ে গেছে। আর কিলেটিং এজেন্ট ভালোভাবে বুঝো। কিলেটিং এজেন্টকে, কিলেটিং এজেন্ট বলেন তো স্যার? প্যাচ পাচ কাটছে না? বলো, প্যাচ পাচ কাটছে কিনা? প্যাচগুলা দূর হয়েছে? এই দেখো এখানে কিলেটিং এজেন্ট আছে। কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট কি জিনিস এটাকে একটু বুঝো। খাদ্যবস্তুর মধ্যে থাকা অবস্থান্তর ধাতুর আয়ন, বুঝছো? অবস্থান্তর ধাতু তো চিনি। খাদ্যবস্তুর মধ্যে থাকা অবস্থান্তর ধাতুর আয়ন তৈল চর্বির জারণ বিয়োজন প্রক্রিয়ায় প্রভাবক রূপে ক্রিয়া করে বিভিন্ন ভিটামিনকে নষ্ট করে, এর ফলে খাদ্য বিনষ্ট হয়। সো এর জন্য কিলেটিং এজেন্ট কে ভাই? এদের থেকে সংরক্ষণ করে কে? ইডিটিএ। দেখো এটা নিয়ে একটা মিম ছিল কিন্তু, হ্যাঁ, এটা উচ্চারণ করতে পারতেছিল না একটা মেয়ে, খালি মাথা চাপড়াচ্ছিল, ঠিক আছে, কান্নাকাটি করতেছিল। মিমটা দেখছিলা কেউ তোমরা? মিমটা কেউ দেখছিলা? ঠিক আছে, এই যে বলতেছিল এথাইলিনামাইন না ডায়ামামা এরকম করতেছিল, হ্যাঁ। সো এখন দেখো এটা একদম সহজ, আমার সাথে পড়ো। ইথিলিন, ইথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তোমরা জৈব যৌগ পড়ছো, ঠিক আছে, তোমরা ইন্ডিয়ানদের থেকে বেটার। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। দেখো ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এই দেখো মাঝখানের অংশটুকু ইথিলিন, এই দেখো CH2 ডাইঅ্যামিন, এই যে দুইটা নাইট্রোজেন, ডাইঅ্যামিন। টেট্রা অ্যাসিটিক অ্যাসিড কেন? এই যে দেখো CH2 বলো, এখানে দুইটা, ওইখানে দুইটা, এই টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, দুইটা দুইটা চারটা, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? ক্লিয়ার? 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 ক্লিয়ার সবাই? সো দেখো ফুড প্রিজারভেটিভগুলো কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো তুমি হয়তো বা লিখতে পারো নাই, বই থেকে তুমি রিভাইজ দিতে চাচ্ছ। তুমি কই থেকে রিভাইজ দিতে চাচ্ছ? ভাই আমি বই থেকে সবগুলো একবারে রিভাইজ দিব। দেখো বইয়ে সুন্দর একটা ছক দেওয়া আছে, দেখো তোমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই দেখো সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানয়েট, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, এদের কাজও দেওয়া আছে। দেখো সোডিয়াম বেনজয়েট কি করে? ইস্ট মোল্ড, অণুজীব ধ্বংস করে, ঠিক আছে। তারপর চিপস চানাচুরটা এখানে দেয় নাই, বাট পরীক্ষায় আসে। এই যে দই মিষ্টি দেওয়া আছে, সোডিয়াম সরবেট। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড, চাটনি, সস, আচার, সবগুলোর ব্যবহার এখানে দেওয়া আছে। জুস সংরক্ষণে, সালফেট, সালফার ডাইঅক্সাইড, ওকে, এই জিনিসগুলো। খাদ্য মাছ মাংস সংরক্ষণে তোমার কি সোডিয়াম নাইট্রেট, নাইট্রাইট, ওই সাইট্রিক অ্যাসিড। সো এই জিনিসগুলো ছক থেকেও পড়ে নিতে পারবা। দেখো এই যে BHT, BHA, TBHQ, এগুলো কি অ্যান্টি অক্সিডেন্ট। ফুড অ্যাডিটিভস কোনগুলো আছে দিয়ে দিচ্ছে। সো তুমি যদি একবারে ছক থেকে রিভাইজ দিতে চাও তাও দিতে পারবে। এখন আসো কৌটাজাতকরণ আমাদের সিলেবাসে নাই, আমরা কিছু MCQ প্র্যাকটিস করি। গরম গরম MCQ প্র্যাকটিস করা দরকার না? দেখো সিকিউর আগে কিছু MCQ প্র্যাকটিস করি। আচ্ছা রেডি তোমরা? কিছু MCQ প্র্যাকটিস করলে মনে করো সুন্দরভাবে সব কাভার আপ হয়ে যাবে।
কয়টা ক্লাস হবে? আরে কর্মমুখী রসায়ন সিলেবাস দেখছো তোমরা? শর্ট সিলেবাসটা কেউ দেখছো? আমাদের আর কতটুক বাকি আছে এখন বলো তো? কি বাকি আছে? কোন টপিকটা বাকি আছে আমাদের বলো তোমরা? কয়টা টপিক বাকি আছে আমাদের? যারা সিলেবাস সম্বন্ধে ধারণা আছো, আর কয়টা টপিক বাকি আছে আমাদের এখন বলো? আর একটা টপিক বাকি আছে, ভিনেগার। আর কয়টা টপিক বাকি আছে? একটা। আমাদের কিন্তু পড়া 70% শেষ। 70% পড়া কিন্তু শেষ। একটা টপিক বাকি আছে। কি বলছি? ক্লাস হবে 1.5 ঘন্টা। এটা কি এফআরবির যেনতেন ক্লাস? এটা হচ্ছে এফআরবির স্পেশাল ক্লাস, যেখান থেকে একটা সিকিউ পাবা, 2টা এমসিকিউ পাবা। ক্লাসের ডিউরেশন সবচেয়ে ছোট, তাই না? এফআরবির সবচেয়ে স্পেশাল ক্লাস কেমিস্ট্রির। ওকে, নোবেল সাবজেক্টের ক্লাস। 2টা এমসিকিউ পাবা নিশ্চিত, আর কয়টা? একটা সিকিউ পাবা। ওকে, ক্লিয়ার? দেখো, ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে বলো তো? 40%। ফরমালিন কি? 40% মিথালিনের জলীয় দ্রবণ। 40% HCHOর জলীয় দ্রবণকে কি বলা হয়? ঠিক আছে, ফরমালিন বলে। তারপরে আসেন সামনে যাই আমরা। প্রাকৃতিক, খেয়াল করো, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো এখন কি তোমার কনফিডেন্সটা ভালো কাজ করবে। কুমিল্লা বোর্ড, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলেন? কি পড়াইছিলাম? ই, সি, বিটা আর সেলেনিয়াম। এবার মনে রাখবা, ইসিবি সেতু। মিরপুরে থাকো কারা কারা? মিরপুরে, মিরপুর পাশে আছে কেউ? ইসিবি চত্বর নামে একটা চত্বর আছে, দেখবা একটা চত্বর আছে মিরপুরে, ঠিক আছে? কালচি থেকে গেতে ইসিবি চত্বর, ঠিক আছে? সো এই ইসিবি চত্বর দিয়ে মনে রাখবা, ইসিবি চত্বর একটা ফ্লাইওভার আছে, এইভাবে মনে রাখবা, ই সি বি সেতু, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখলে দেখবা দুনিয়াটা ইজি হয়ে গেছে। একটা সেতুর নাম ইসিবি। ওকে, তো ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন আর সেলেনিয়াম। সো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? বিটা ক্যারোটিন। তারপর দেখো, কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট বলো? কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট বলো এগুলোর ভিতরে? সোডিয়াম বেনজয়েট না রে বাবা, এটা তো আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল। সাইট্রিক অ্যাসিড না, একটু আগেই পড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, ইয়েস, ঠিক আছে, বিএইচএ। বিএইচএ আমরা কি পড়ছিলাম? অ্যান্টিঅক্সিডেন্ট পড়ছিলাম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে দেখো, নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? বলেন স্যার, বলেন কোনটা দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? খাদ্য লবণ পড়ছো তোমরা, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ দ্বারা। তারপরে দেখো, কিউরিংয়ে ব্যবহৃত হয় কোনটা? সোডিয়াম ক্লোরাইড। কিউরিংয়ে কোনটা ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড। নাইস। তারপরে আসেন পরেরটা দেখি। খাদ্য সংরক্ষণে কত ঘনমাত্রার চিনি লবণের মতো কাজ করে? বলেন, কত ঘনমাত্রার চিনি লবণের মতো কাজ করে? উত্তর কি দিতে হবে? 65 থেকে যেহেতু 70% আছে, উত্তর কি হবে? 60%। বই পড়ছো? বই পড়ছো? আর কোনো কনফিউশন আছে? বই পড়ার পরে আর কোনো কনফিউশন আছে? নাই। তারপর আসো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? বলেন, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? লবণ, সোডিয়াম ক্লোরাইড। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সোডিয়াম ক্লোরাইড, লবণ। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি বলো? কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ। দেখো, বেনজোইক অ্যাসিড পড়ছিলাম না আমরা? অ্যান্টিমাইক্রোবিয়াল বেনজোইক অ্যাসিড C6H5COOH। মাছ মাংস সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? তোমরাই উত্তর দিবা, আমি কিছু বলবো না। মাছ মাংস সংরক্ষণে উত্তর দাও। আমি একটু আসতেছি, একটু পানি খেয়ে আসতেছি, তোমরা একটু থাকো। হ্যাঁ, দেখো সবাই কেউ যায় না, 1 মিনিট।
কি অবস্থা বলো, কি হবে উত্তর? মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ কোনটি বলো? সবাই সবাই উত্তর দাও। অ্যান্সার কি হবে? সোডিয়াম নাইট্রাইট। আমরা দেখছি সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রাইট। নাইস। তারপরে আসুন পরেরটায় যাই। মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটি? একটু আগেই পড়ছি আমরা, দেখেন এ বি সি অর ডি। উত্তর কি? সোডিয়াম নাইট্রাইট। দেখছো এই জায়গাগুলো থেকে কিন্তু বোর্ডে প্রশ্নগুলো বেশি আসে। আমি আবারও বলতেছি এই জায়গাগুলো থেকে বোর্ডে প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। তারপরে দেখেন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি বলো? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা হবে? এ বি সি অর ডি? বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট তিনটা দেখছি, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। পরেরটা দেখো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি বলেন? বলো বলো বলো। অ্যান্টিঅক্সিডেন্ট বলছে, বিএইচটি হবে। এটা কি? এই ইথানোয়িক অ্যাসিড হবে না, অ্যান্টিমাইক্রোবিয়াল। C6H12O6 গ্লুকোজও না। ইডিটিএ কিলেটিং এজেন্ট, তিনটার একটাও হবে না। অ্যান্সার কি? ডি নাম্বারটা। অ্যান্সার কি? ডি নাম্বারটা। তারপরে আসেন পরেরটাই যাই। নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? সবাই বলো। অ্যান্সার কি? এটাও ডি, ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। পরেরটাই যাই। প্রিজারভেটিভ কোনটি? সবাই বলো। প্রিজারভেটিভ সবাই। প্রিজারভেটিভ এই যে সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করে সোডিয়াম বেনজয়েট। পরেরটা দেখো, বিএইচ এর পূর্ণরূপ কি? খেয়াল করো, বিএইচ এর বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, এসওএলই। এসওএল দেখছো, দিনাজপুর বোর্ড 2015 সালে দুষ্টামিটা করছে। অ্যান্সার কি হবে? ক নাম্বারটা, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। ঠিক আছে, ওকে। অ্যান্সার কি? এই নাম্বারটা। তারপর দেখো, খাদ্যে নিম্নের কোন প্রিজারভেটিভ অতিমাত্রায় উপস্থিতি মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়ক? কোনটা মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়ক? সবাই একটু বলো। সবাই। এ বি সি অর ডি? সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম সরবেট। কোনটা হবে? অ্যান্সার কি? সোডিয়াম বেনজয়েট। অ্যান্সার কি হবে ভাইয়া? সোডিয়াম বেনজয়েট। নাইস, ওকে। তারপরেরটা দেখো, জুস সংরক্ষণে এটা তো পারা দরকার ভাই। জুস সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় জুস সংরক্ষণে? অ্যান্সার কি? সালফার ডাইঅক্সাইড। আমরা অনেক মজা করে করে অনেকভাবে রিকল করে করে পড়ার চেষ্টা করছি, তাই না? সালফার ডাইঅক্সাইড। পরেরটা দেখি, ভিনেগার কি? সবাই বলেন। 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। আচ্ছা, ঠিক আছে। এইটা সবাই বলছে সোডিয়াম বেনজয়েট হবে। এইটা সোডিয়াম বেনজয়েট হবে না, এটা সোডিয়াম নাইট্রেট হবে। ঠিক আছে, এটা কি হবে? সোডিয়াম নাইট্রেট হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এটা কি হবে? সোডিয়াম নাইট্রেট হবে। ডান। এখন আসেন সামনে যাই, বইটা আবার খুলি। লাস্ট টপিক বলেন, নাম কি? লাস্ট টপিক লাস্ট টপিকে যাচ্ছি আমরা। ভিনেগার, ঠিক আছে।
হুম, রেডি সবাই? রেডি কিনা, আসতে পারছো সবাই? মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে? রেডি, আসতে পারছো সবাই? দেখো, একটু ভাল লাগতেছে না? এই প্রথম এফআরবির কোনো একটা ক্লাস করে ভাল লাগতেছে না যে খুবই দ্রুত একটা চ্যাপ্টার শেষ হইতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে কি না বলো? ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা সিকিউ কমন পাবা। হ্যাঁ, আর এই ভিনেগারটা থেকেই সিকিউ আসবে। গ নাম্বারে কি আসবে? গ নাম্বারে বলো তো স্যার কি আসবে? দেখো কি আসবে, বলো বলো, গ নাম্বারে কি আসবে? গ নাম্বারে আসবে প্রস্তুতি, ঠিক আছে? আর ঘ নাম্বারে কি আসবে বলো তো? ঘ নাম্বারে কি আসবে? ঘ নাম্বারে হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। ঘ নাম্বারে কি আসবে? ঘোড়ায় কি আসবে? ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, ঠিক আছে? সব বোর্ডেই সেম প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনো অঘটন না ঘটলে এইটা ছাড়া প্রশ্ন করার আর ওয়ে নাই। ক্লিয়ার? স্যার এখন দেখো ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয়। এইখানে ছোট্ট করে একটু কিছু বলছে, এইটা আগে একটু রিডিং পড়ি। আমাদের যেহেতু তারা আছে, আমাদের সবার কি অনেক তারা না একটু টাইম আছে? একটু দেখি বইয়ে কি কি লেখছে। হ্যাঁ, একবার একটু দেখি। দেখো, আখ অথবা খেজুরের রসে, খেয়াল করো, আখ অথবা খেজুরের রসে 16 থেকে 20% কি থাকে? সুক্রোজ চিনি থাকে। ভালোভাবে বুঝো, সুক্রোজের সংকেতটা কি? C12H22O11। দেখো, C12, এটার সাথে 10 যোগ করো, H22, এটারে 2 দ্বারা ভাগ করো, অক্সিজেন 11। সুক্রোজের সংকেতে অনেকে পারি না আমরা, ঠিক আছে? C12H22O11, C12H22O11। সেই জিনিসটা একটু মাথায় রাখো। 12, 22, 11, এটা কি সুক্রোজের সংকেত। সুক্রোজ দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্টের গুঁড়া যোগ করা হয়। কিসের গুঁড়া? ইস্টের গুঁড়া। ইস্ট কি? ব্যাকটেরিয়া। এখন ইস্ট থেকে নিঃসৃত কি হয়? দুইটা এনজাইম, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা কি? জাইমেজ। ইস্ট থেকে কয়টা ব্যাকটেরিয়া বাইর হয়? দুইটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার প্রভাবে কি হয়? ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মানে কি বলো তো? পচন ঘটে। কি ঘটে ভাইয়া? পচন ঘটে। এতে প্রথমে কি হয়? ইথানল তৈরি হয়, ঠিক আছে? যেখানেই থাকবে জল সেখানেই তৈরি হবে নল। এই নলের নাম কি? ইথানল। তাহলে কই থেকে? দেখো, প্রথমে হচ্ছে ফার্মেন্টেশন ঘটছে, এতে প্রথমে ইথানল এবং পরে এসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটা ইথানোয়িক অ্যাসিড লঘু জলীয় দ্রবণে পরিণত। এইভাবে বিভিন্ন হাবিজাবি কথা লিখছে। এখন এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, মূলনীতি দরকার নাই। মূলনীতি কি দরকার আছে? বলেন স্যার, মূলনীতি দরকার আছে? দরকার নাই। ওকে, আপাতত মূলনীতি দরকার নাই। এখন আসেন কই চলে যাব ভাইয়া? দেখো দেখো কই চলে যাব আমরা? একদম নিচের দিকে আসো, একদম নিচের দিকে আসো। দেখো, এত কাহিনী দরকার নাই, আমাদের পরের পেজে দরকার। এই যে এইখান থেকে দেখো, আসল খেলায় আসেন স্যার। রেডি সবাই? রেডি? 3টা বিক্রিয়া মনে রাখতে হবে। কয়টা বিক্রিয়া? 3টা। দেখো, চিনি, সুক্রোজ, পানির উপস্থিতিতে ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে কত ডিগ্রি? এই তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, 37 ডিগ্রি সেলসিয়াস। কিসে পরিণত হয়? ইনভার্ট চিনিতে পরিণত হয়। কি চিনি? চিনিটা কিসে পরিণত হয়? ইনভার্ট চিনিতে। দেখো, কেন ইনভার্ট চিনি বললাম? এটা থেকে একটা এমসিকিউ আসে, অনেকে প্যাচ লাগায় ফেলে। গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়? সুক্রোজ বলা হয় না ইনভার্ট চিনি বলা হয়? বলো। অনেকে উত্তর দিয়ে দেয় গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে সুক্রোজ বলা হয় না। উত্তরটা কি? গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়? ইনভার্ট চিনি বলা হয়। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কি আইপিএল নিয়ে কথা বলতেছো নাকি? হ্যাঁ, আজকে তো ট্রাভিস হেড আন্ডা মারছে। আইপিএল এর অনেক সময় আছে, আগে পরীক্ষাটা পাশ করো, ঠিক আছে? ও বিডি ভার্সেস ইউএসএ। এই ইউএসএ নামে কোনো দল আছে? আমেরিকা? হ্যাঁ, আমেরিকা কবে থেকে ক্রিকেট খেলে?
তো এই আমেরিকার সাথে কয় উইকেট গেছে, বাংলাদেশের 3 উইকেট চলে গেছে। আল্লাহ, এই দিনও দেখা লাগলো। আহারে, যাক ভালো হয়েছে, খেলাধুলা ছেড়ে দিছি, আর খেলাধুলা করার দরকার নাই, খেলাধুলা বুঝাও দরকার নাই। ওকে, লিটন ডাক মারছে। হ্যাঁ, লিটন ডাক মারছে, তো এটা হচ্ছে 14 রান করছে। হ্যাঁ, এই তোমরা ডাক মারছে বলো কেন? ঠিক আছে, ওকে আসো, কিছু করার নাই। ঠিক আছে, লিটন দাসে যতদিন দল থেকে বাদ না দিবে এই দলের উন্নতি হবে না। ঠিক আছে, লিটন দাস জিম্বাবুয়ের সাথে একবার সেঞ্চুরি করবে, 3 বছরের জন্য দলে পাকাপোক্ত হয়ে যাবে। সো এইসব দাস বাবা আমাদের দরকার নাই। ওকে আসেন সামনে যাই, সামনে যাই, আমরা পড়ি। ওকে, খেয়াল করো। সো একটু খেয়াল করো, C12H22O11 পানি ইনভার্স চিনির ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে কি হবে? গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হবে। এটা কি সুক্রোজ ভেঙে গ্লুকোজ হয়েছে, ফ্রুক্টোজ হয়েছে। সো একটু দেখো, মনে রাখো, গ্লুকোজের সংকেত যা, ফ্রুক্টোজের সংকেত কিন্তু তা। এটা নিয়ে প্যাচ লাগানোর কিছু নাই। তারপরে কি হয়েছে দেখো, এই যে গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ দেখো, 2 মল C6H12O6, এই মিশ্রণটাকে তুমি যদি জাইমেজ এনজাইমগুলোর নাম রাখা বেশি জরুরি। পরীক্ষায় কিন্তু এনজাইমগুলোর নাম আসবে। হ্যাঁ, জাইমেজ এনজাইমে যদি রুম টেম্পারেচারে রেখে দাও 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, এটা কি হবে? ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কি কি তৈরি হবে? ইথানল, কার্বন ডাইঅক্সাইড। সো এইটুক মাথায় ঢুকছে, তো এইটুক মাথায় ঢুকছে। এই যে ভাঙ্গি বুঝছো? ঠিক আছে, ভাঙ্গি বুঝছো তোমরা? ওকে, আচ্ছা সামনে যাই। দেখো নিচের দিকে আছে একটা, এই যে ইথানল, 10% ইথানলকে অক্সিজেনের উপস্থিতিতে, দেখো কি অ্যাসিটোব্যাক্টর, এই এনজাইমটা মনে থাকবে তো, অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে কি ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডের 6% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। এই তিনটা লাইন মনে রাখতে পারবা কিনা দেখো, এখানে মাঝখানে কয়েকটা জিনিস কত দিন রাখবা এগুলো একটু রিডিং করো, এগুলো দরকার নেই। ঠিক আছে, সো এই 3টা জিনিস মনে রাখতে পারবা তো। দেখো ফার্স্ট অফ অল কি বললাম, দেখো C12H22O11, এটারে কি বলা হয়? এটারে বলা হয় সুক্রোজ, বা এটারে চিনি বলি আমরা, চিনির সংকেত। এখানে কোন এনজাইম দিব বলো তো? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি ইনভার্টেজ এনজাইম, তাই না? কি এনজাইম বলো তো? ইনভার্টেজ এনজাইম। আরে বাংলা বানান তো ভুলে গেছি। ইনভার্টেজ এনজাইম। ওকে, ধরলাম কি হবে? ইনভার্টেজ এনজাইম দিলে ইনভার্স চিনি হবে, বুঝছো? ইনভার্টেজ এনজাইম দিলে ইনভার্স চিনি হবে, অর্থাৎ C6H12O6, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, C6H12O6। এটারে কি বলবা? গ্লুকোজ, এটারে কি বলবা? ফ্রুক্টোজ। বুঝছো নি ব্যাপারটা? গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়? আমরা ইনভার্স সুগার বলি, ইনভার্স চিনি বলি, বা ইনভার্স সুগার বলি। এই যে এই 2 মল গ্লুকোজ ফ্রুক্টোজ, বদ্দা বসেন, শেষ, আর 5 মিনিট লাগবে। এই যে শেষ, 2 মল C6H12O6 গ্লুকোজ ফ্রুক্টোজ, এইটারে যদি, ঠিক আছে, 2 মল গ্লুকোজ ফ্রুক্টোজরে যদি আমরা কি দিব বলেন তো? এনজাইমটার নাম জাইমেজ এনজাইম। এটা কি রুম টেম্পারেচারে রাখলেই হবে, 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। কি হবে? ইথানল, C2H5OH, ইথানল। আর কি হবে বাবা বলো? আর কার্বন ডাইঅক্সাইড। দুইটাই মনে রাখবা 4 মোল কইরা। দুইটাই কি 4 মারছে? আমাদের লিটন দাস 4 না মারতে পারলেও, ঠিক আছে, লিটন দাস যদি 4 না মারতেও পারে, ইথানল আর কার্বন ডাইঅক্সাইড কি মারতে পারবে? 4 মারতে পারবে। ক্লিয়ার? মুনতাহা জাহান, এখনো বিশ্বাস হচ্ছে না, 1 ক্লাসে চ্যাপ্টার শেষ। তারপরে দেখেন কি ছিল স্যার, তারপরেরটা কি ছিল দেখেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। তারপরে
এই দেখেন ইথানল 10% নিছি, অক্সিজেন আর অ্যাসিটোব্যাক্টর নিছি। অ্যাসিটোব্যাক্টর নিলে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে আর পানি। দেখেন তারপর দেখো C2H5OH 10%, অক্সিজেনের উপস্থিতিতে কি নিছো? অ্যাসিটোব্যাক্টর। অ্যাসিটোব্যাক্টর তো তোমার কি হবে? ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি। এটা 6%ই তো কি বলবা তুমি? ভিনেগার। সো মূল জিনিস কি? মূল জিনিস হচ্ছে 3টা এনজাইম মুখস্থ রাখা। কয়টা এনজাইম? 3টা এনজাইম মুখস্থ রাখা। পারবা না ভাইয়া? ওকে, পারবা তো ইনশাল্লাহ। সো এখানে বেশি কিছু লাগে না, 3টা এনজাইম মুখস্থ রাখাটা জরুরি। এবং পরীক্ষায় গ নাম্বারে আমি তোমার এমনও প্রশ্ন দেখাবো আজকে, ঠিক আছে? এমনও প্রশ্ন দেখাবো যে এই 3টা এনজাইমের নাম জানতে চাইছে। ওকে, এখন আসেন আমরা আরেকটা জায়গা পড়ি, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। দেখো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল দেখো, কটুক লেখলে তোমরা পুরান নাম্বার পেয়ে যাবে। দেখো এই যে এইখানে যে লাইনগুলো আছে ভিনেগারের ব্যবহার, ঠিক আছে? এই লাইনগুলো একটু রিডিং পড়তে পারবে না? খাদ্য সংরক্ষণের কৌশল, ঠিক আছে? দেখো প্রিজারভেটিভ রূপে ভিনেগারের ক্রিয়া কৌশল। সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার হিসেবে গ্রহণ এবং বংশবিস্তার ঘটায়। এর ফলে আমাদের খাদ্যের পচন শুরু হয়। সব ধরনের প্রিজারভেটিভ এর কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ থেকে খাদ্য বস্তুকে রক্ষা করা। এক্ষেত্রে সামান্য মৃদু অ্যাসিড যেমন ভিনেগার, দেখো এই যে এইখান থেকে সামান্য মৃদু অ্যাসিড যেমন ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহার খাদ্যের পিএইচ যত কম রাখা যায় ততই ওই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হ্রাস করানো যায়। অর্থাৎ সামান্য H+ আয়নের উপস্থিতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে প্রিজারভেটিভ রূপে ভিনেগার রয়েছে। যেমন ভিনেগার প্রধানত অ্যাসিটিক অ্যাসিড। এ দেখো ভিনেগার প্রধানত কি হিসেবে কাজ করে? সে অ্যাসিটিক অ্যাসিড H+ আয়ন দেয়, ঠিক আছে? এবং জীবনে ক্ষতিকর ব্যাকটেরিয়া H+ কে দেখো এই যে এই বিক্রিয়াটা দেখাইলে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়া এই ভিনেগারের যে H+ দিতে পারে, দেখো অ্যাসিটিক অ্যাসিড সে কি করে? এই যে বাফার দ্রবণ যখন পড়াইছিলাম মনে আছে? বাফার দ্রবণের সময় দেখাইছিলাম যে CH3 আর একটা H+ দেয়। এই H+ কি করে? এই জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে সে মৃত বা বিনষ্ট করে, শেষ। সো লাইন কয়টা? কিভাবে জীবাণুকে ধ্বংস করে বলো তো? এই জীবন যুদ্ধে আগায় থাকতে হবে তো। একটা কি? একটা কার খেলা? একটা প্রোটনের খেলা। এটা কার খেলা রে বাবা? বলো বলো বলো, কার খেলা? এই যে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কি লাগবে? একটা প্রোটন লাগবে। ভিনেগার কি করে? ওই প্রোটনটা দিতে পারে, ওই প্রোটনের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া ভ্যানিশ। আর ভিনেগারের ব্যবহার দেখো, এই ব্যবহার এখানে হাজারো ব্যবহার আছে, এই ব্যবহারগুলো দিতে হবে, ঠিক আছে? দেখো খাদ্যবস্তুকে ব্রাইন বা গাঢ় জলীয় দ্রবণ পানিতে ডুবিয়ে নিলে, ঠিক আছে, পানি দূর হয়। এরপর খাদ্যবস্তুকে ভিনেগার সিক্ত করে নেওয়া হয়। এরূপ সমগ্র প্রক্রিয়াকে কি বলা হয়? পিকলিং বলে। সেটাও পরীক্ষায় আসে। পিকলিং কি জিনিস? মানে ভিনেগারের মাধ্যমে সবজি যেমন শস্য, মাংস ভিনেগারের পিকলিং করে সংরক্ষণ করা যায়। প্রোটিনের দেখো দ্বিতীয় লাইন, প্রোটিনের এনজাইমিক অম্লীয় আদ্র বিশ্লেষণ ঘটে পিএইচ পরিসরে। তাই মাংস রান্নায় ভিনেগার ব্যবহারে মাংসের প্রোটিন ফাইবার হাইড্রোজেন বন্ধন সহজে ভাঙা যায় এবং মাংস নরম হয়। দেখবা মেয়েরা যারা আছো মাংস রান্না করতে পারো, কে কে যারা যারা মাংস রান্না করতে পারো, বা ছেলেরাও তো পারে, ভালো রান্না করতে পারে, আমার বাসায় কালকে একটু মাংস টাংস রান্না করে পাঠায়ও, ঠিক আছে? অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে, স্বাস্থ্য টাস্থ্য ভেঙে গেছে, খাওয়া দরকার, বুঝতে পারছো? সো মাংস রান্না করে একটু পাঠায়ও, আর একটু ভিনেগার ডাইলে দিও, তাহলে মাংস আর শক্ত থাকবে না, বুঝছো? কেমিস্টরা কিন্তু অনেক ইয়া হয়, প্রেমিক হয়। ধরো তোমার বান্ধবী বা তোমার প্রেমিকা বা বউ, ফিউচার বউ মাংস রান্না করে নিয়ে আসলো তোমার জন্য, তো মাংসটা শক্ত হইল, তো পরের দিন যখন তার সাথে দেখা করতে যাবা, তার জন্য কি ফুল নিয়ে যাবা? না, একটা ভিনেগারের বোতল নিয়ে যাবা, যে ওগো শুনছো, এই ভিনেগারটা আগামীকাল তোমার তরকারিতে দিও, ঠিক আছে? মাংসটা নরম হবে, ভালোবাসা বেড়ে যাবে, ঠিক আছে? ধরো তুমি প্রেম না করো, তারপরও ধরো হচ্ছে নতুন বিবাহিত বউ, বা হচ্ছে নতুন বিয়ে হয়েছে তোমার বড় ভাইয়ের,
তো ওই ভাবিকে গিফট দিয়ে আসতে পারো যে হচ্ছে একটা ভিনেগারের বোতল, ঠিক আছে? দেখবে হচ্ছে তাদের সংসারে সুখে শান্তি থাকবে, ঠিক আছে? রান্না মজা তো সংসারে শান্তি। ওকে, ঠিক আছে, সামনে যাই, আমরা সামনে যাই। একটু খেয়াল করেন, আমরা ভিনেগারের বিভিন্ন সংরক্ষণের কৌশল বই থেকে দেখে নিবা কীভাবে খাবার সংরক্ষণ করে। একটু এমসিকিউ দেখি, তারপর সিকিউতে চলে যাব। দেখো, খেয়াল করো, ভিনেগারের অপর নাম কি বলো তো? ভিনেগারের অপর নাম কি? ভিনেগারের অপর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। পরেরটাই যাই আমরা। নিচের কোন মিশ্রণটি ভিনেগার? দেখো, ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি, ঠিক আছে? তারপর দেখো, ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে, সবাই বলো তো। দ্রবণে পিএইচ এর মান কমিয়ে দিয়ে, কিন্তু হ্যাঁ, দ্রবণে পিএইচ এর মান কমিয়ে দিয়ে। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে কি বলা হয়? একটু আগে দেখলাম পিকলিং, পড়লাম না আমরা? ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশলটাকে কি বলা হয়? পিকলিং। ভিনেগারের শতকরা কত ভাগ পানি থাকে? আমরা জানি 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাই না? পানি কতটুক থাকে বলো? পানি কতটুক থাকবে? 90 থেকে 94%। অনেকে ক দিবে। দেখো, 6 থেকে 10% হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড থাকে। কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে। অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, মানে বাকিটা পানি। অর্থাৎ 90 থেকে, মানে 94 থেকে 90% পানি থাকে। ওকে, ক্লিয়ার? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, দেখো, অ্যাসিটোব্যাক্টর দিলে এটা কি হবে বলো? কি ছিল? ইথানল না? ইথানল। ইথানলে অ্যাসিটোব্যাক্টর দিলে কি হবে? এই ইথানল বলো কেন তোমরা? ইথানল হবে তো, ইথানোয়িক অ্যাসিড। ইথানলে অ্যাসিটোব্যাক্টর দিলে ইথানোয়িক অ্যাসিড। মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয় কি করার কারণে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক। এটা হাজারি স্যারের বইয়ে আছে লাইনটা, আমি একটু দেখাই দিই তোমাদের। এই যে এই জায়গাটায় আছে, খেয়াল করো। এই দেখো, এখানে আছে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট লবণ ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। কার বৃদ্ধিতে? ইস্টের বৃদ্ধিতে। ইস্ট কি? একটা ব্যাকটেরিয়া, বোঝা গেছে? অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট কি করে? ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। সো এটা মাথায় রাখবা কি, ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পরেরটা যাই। কুইক ভিনেগার প্রস্তুতিতে কোনটি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে বলো? এই সেম জিনিস, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট পড়ছো না? অ্যামোনিয়াম সালফেট। তারপর দেখো, মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে, একটু ভালোভাবে বুঝো, কোন এনজাইম তৈরি হয়? সুক্রোজ। সুক্রোজ থেকে কি তৈরি হয়? আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইমটা ব্যবহৃত হয় বলো তো? আমরা ইনভার্টেজ এনজাইম ব্যবহার করি না? ইনভার্টেজ এনজাইম কি করে? ইনভার্স সুগার তৈরি করে, তাই না? ইনভার্স সুগার তৈরি করে। ওকে, গ্লুকোজ ফ্রুক্টোজ। কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয় বলো তো? জাইমেজ এনজাইম। মনে রাখবা, জাইমেজ এনজাইম। এনজাইমগুলো বেশি দরকার, জাইমেজ এনজাইম। পরেরটা দেখি আমরা, কোন এনজাইমের প্রভাবে ইনভার্স চিনি হতে ইথানল তৈরি হয়? ঠিক সেমভাবে জাইমেজ এনজাইম, গ্লুকোজ ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়। আচ্ছা, তারপরে দেখো, মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনে কোন এনজাইম বলো তো? বলো, মল্টোজ হতে গ্লুকোজ, বলো বলো বলো। মেল্টেজ এনজাইম, তাই না? মেল্টেজ এনজাইম, মাথায় রেখো। তারপর দেখো, অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি? বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি দেখে নিও, ঠিক আছে? আমার মনে নেই। HW। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে বল? আলু থেকে না? না ইথানল থেকে? কোনটা 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 থেকে ভিনেগার প্রস্তুতি সহজ হবে? সবাই একটু বলো।
এটা HW দেখে নিও, আমি কনফিউজড, ঠিক আছে? সো এত প্যারা আমাদের দিও না। সমমল গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয় বলো? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়? সমমল গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয় বলো? ইনভার্স চিনি বলা হয়, ঠিক আছে? এখন আসো আমরা সিকিউতে যাই, MCQ শেষ আমাদের, হ্যাঁ? এখন আসো আমরা সিকিউতে যাই, সিকিউ দেখি। দেখো সিকিউতে আমি কিচ্ছু পড়াবো না তোমাদের, সিকিউ জাস্ট দেখাবো, সিকিউ জাস্ট দেখাবো। দেখো কি দেওয়া আছে দেখতে পারো তোমরা সিকিউ, না বেশি ছোট হয়ে গেছে? সিকিউটা দেখতে পারো? একটু বলো, সিকিউটা দেখতে পারো? ইয়েস অর নো বলো। ওকে, এখন দেখেন স্যার কি বলছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে প্রশ্ন, উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি। এমটা কি বলেন তো? অ্যাসিটোব্যাক্টর যদি থাকে, ইথানোয়িক অ্যাসিড না, CH3COOH, পদ্ধতি বর্ণনা করো। আর কি দেখানো লাগবে? উৎপাদন পদ্ধতি, ইয়েস অর নো? উৎপাদন পদ্ধতি দেখানো লাগবে বলো। তারপরে দেখো এম যৌগটি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা? রাখে? অ্যাসিটিক অ্যাসিড কি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে? এই স্যার রাখে কিনা? বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর দেখো পরেরটা কই আসছে, রাজশাহী বোর্ড 23, আখের রস থেকে সি যৌগ, সি যৌগটা কি? সি যৌগটা কি বলো? অ্যাসিটিক অ্যাসিড না? সি যৌগটা কি? অ্যাসিটিক অ্যাসিড। সেম প্রশ্ন কিনা? সেম সেম বাট ডিফারেন্ট। ওকে, মাথায় থাকবে তো? তারপর দেখো উদ্দীপকের সি যৌগ জীবাণুরোধী ক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড খাদ্য সংরক্ষণ, মানে জীবাণুরোধী মানে কি? খাদ্য সংরক্ষণে কৌশল রাখে। ওকে, তারপর দেখো এ হচ্ছে খাদ্য সংরক্ষক খেজুরের রস থেকে, কুমিল্লা বোর্ড। প্রস্তুতি দেখাও, একই প্রশ্ন, খাদ্য সংরক্ষক হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ করো। কি সবকিছুই কি সেম সেম বাট ডিফারেন্ট? তারপরে আসেন C3H7O6 ঠিক আছে, A B জারণ হয়েছে, ইথানল, C গ্যাস হয়েছে, খাদ্য সংরক্ষণে উদ্দীপকের বি যৌগটির কৌশল। আর কিছু দেখানো লাগবে? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ইজি, একদম ইজি। বাকি সব প্রশ্ন তুমি দেখবা, বাকি সব প্রশ্ন একই রকম, কোনো পার্থক্য নাই। দেখো একটা প্রশ্ন কি আসছে, উদ্দীপকের বিক্রিয়াগুলো পূরণ করো, অর্থাৎ এই এল, এই এম, একটা এন, দিনাজপুর বোর্ড 21 পূরণ করতে বলছে, পারবেন কি না LMN পূরণ করতে? ঠিক আছে, ক্লিয়ার, ডান 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 ডান। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কি আর কিছু পড়ানোর আছে এই চ্যাপ্টারে? তোমরা বলো, এই চ্যাপ্টারে আর কিছু বাকি আছে? এই চ্যাপ্টারে আর কিছু বাকি আছে? আছে আছে আছে, কিচ্ছু বাকি নাই, কিচ্ছু বাকি নেই। দিন শেষে আলহামদুলিল্লাহ, টাটা, বাই বাই। তোমাদের সাথে একাডেমিকের জার্নি অফিসিয়ালি শেষ, আর কিচ্ছু বাকি নাই। সো তোমাদেরকে অনেক মিস করব, খুব ভালো থাইকো, হ্যাঁ? ভালোভাবে HSCটা দাও, তাহলে নিজের যে ড্রিম ইউনিভার্সিটিটা আছে বা নিজের যেটা টার্গেট, HSCটা অনেক বিগ একটা ফ্যাক্টর। HSCটা ভালোভাবে দাও, চেষ্টা করিও GPA 5 পাওয়ার, বা তোমার যে কাঙ্ক্ষিত মার্কগুলো আছে মার্কগুলো পাওয়ার, আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? আর বিদায় শব্দটা খুবই ভারী, এত মানে এই যে 1 মিনিট আগেও আমি অনেক উৎফুল্ল ছিলাম, যে আমার মনে ছিল না যে আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? মানে একটা ব্যাচের সাথে এই যে বিদায়টা খুবই ভারী, হ্যাঁ? মানে মুহূর্তের ভিতরে কেমন জানি ইমোশনাল হয়ে গেলাম। যাক, ভালো থাকো, টাটা, বাই বাই। হ্যাঁ, দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফেজ। ওকে, ভালোভাবে পড়ালেখা করো।